টিউটোপিয়া লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত, ওয়েলকাম। তোমাদের সঙ্গে রয়েছে আমি তোমাদের দেবজ্যোতি স্যার। শুরু করব আজকের গল্প। আজকে আমাদের মাধ্যমিক 2026 ব্যাচের ক্লাস 10 তোমাদের আজকের লাস্ট ক্লাস, একদম শেষ মুহূর্তে শেষ ক্লাস তোমরা বলতে পারো। এই ক্লাসে আমরা খুব একটা বেশি পড়াশোনা করব না, কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব, জানবো, অনেক বিষয়গুলোকে একটু লাস্ট মিনিটের জন্য একটু দেখে নেবো, ঝালিয়ে নেবো, এগুলো সব থাকবে। ওকে, তো চলো শুরু করব আজকের গল্প। তো মোটামুটি ভাবে আমাদের আজকের গল্প এই হলো তার গল্প, যেটা নিয়ে আমরা এতদিন ধরে পড়েছি, দেখে এসেছি যে আমাদের মাধ্যমিক পরীক্ষায় কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে। আজকে আরো একবার আমার তরফ থেকে লাস্ট বারের জন্য এটাকে দেখিয়ে দেবো তোমাদের সকলকে যে টোটাল 5টা চ্যাপ্টার রয়েছে, টোটাল 36 নম্বরের ছোট প্রশ্ন থাকবে এমসিকিউ ভিএসিকিউ মিলিয়ে, আর সব থেকে বেশি প্রশ্ন কিন্তু থাকবে লাস্ট চ্যাপ্টারের জন্য। লাস্ট চ্যাপ্টারে 24টা নম্বর কিন্তু ক্যারি করছে। অবশ্যই কিন্তু দেখে যাচ্ছ এই চ্যাপ্টারটা ভালো করে। লাস্ট চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ডেফিনেটলি আমি আজকে দিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি কিন্তু প্যাটার্ন অ্যানালিসিস করেছি, তোমরা দেখেছো আগের ক্লাসগুলোতে, আগের ভিডিওগুলোতে। আমি কিন্তু সাজেশনের থেকেও কিন্তু প্যাটার্ন বলেছি যে কোয়েশ্চেন কি ধরনের আসতে পারে, কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। কারণ আমি এটা মনে করি যেভাবে তোমরা পড়াশোনা করেছো বা বাকিরা পড়াশোনা করছো, তোমাদের কাছে মোটামুটি একটা আইডিয়া আছে যে এবারের পরীক্ষায় কি বা কোন টপিক থেকে প্রশ্ন আসতে চলেছে, এটা সবাই মোটামুটি জানো। কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো সবার জানা নেই। তো কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু তোমাদের বুঝতে হবে, সবার আগে কিন্তু দরকার অবশ্যই। ঋষভকে বলবো ভালো আছি, একদম ফ্যান্টাস্টিক ধরনী, একদম ফাইন। চলো, তো এটা অবশ্যই দেখে নিচ্ছ। তো সবার প্রথমে খুব তাড়াতাড়ি যে বিষয়টাকে নিয়ে এসেছি প্রত্যেকের জন্য, যে পরিবেশ, তার সম্পদ এবং তার সংরক্ষণ, এই চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখে যেতে হবে, যে যে প্রশ্নের প্যাটার্ন এবারের মাধ্যমিকে তোমাদের আসতে পারে, সেগুলো নিয়ে একটু বলা আছে। খুব অল্প সময়ের মধ্যে বলে দিই, বেশি সময় আর নষ্ট করবো না, কারণ অলরেডি কিন্তু টপিক সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। জাস্ট কোয়েশ্চেন গুলোকে নিয়ে চলে এসেছি। সবাই রেডি? একবার চ্যাট বক্সে আমাকে লিখবে সবাই রেডি। শুরু করবো তাহলে আজকের গল্প, ঠিক আছে? 5 নম্বর চ্যাপ্টার, কোনো ঝামেলা নেই, সেই পরিবেশ নিয়ে, দূষণ নিয়ে এক্সট্রা কিছু বলবো না, খালি বেসিক জায়গাটা কিন্তু বলে দেবো, ভালো করে দেখে নেবে। যদি কারো পিরিয়ডটা দরকার হয়, যারা আমার সাথে কানেক্টেড রয়েছে নিয়ে নিতে পারো, তাদের মেন্টর রয়েছে নিতে পারো, বা আমার সাথে কানেক্ট করে নিতে পারো। সব ধরনের অ্যাক্সেসের জায়গা রয়েছে, কিন্তু অবশ্যই কালেক্ট করে নাও, বা ভিডিও থেকে অবশ্যই পজ করে কিন্তু লিখে নেবে খাতায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো করে প্যাটার্নটা বুঝবে। কোয়েশ্চেন্স কি বলছে এখানে? প্রথম কোয়েশ্চেন যেটা বলছে সেটা হলো, সুন্দরবনে একটি গবেষণা করতে গিয়ে তুমি দেখলে যে তুমি নিম্নলিখিত 3টি বিষয় সমস্যার কথা শনাক্ত করলে। ভালো কথা। এক হচ্ছে খাদ্য খাদকের ভারসাম্যে ব্যাঘাত, নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, এবং 3 নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে দ্বীপভূমির নিমজ্জন। জীববৈচিত্র্যের উপর ইহার প্রভাব কি কি হতে পারে তা বিশ্লেষণ করো। তার মানে সুন্দরবনের গল্প আমরা প্রত্যেকেই জানি, কি হয়, কেন হয়, এটসেট্রা এটসেট্রা। যে যদি কেউ একবারও পড়ে, তাও একটা আইডিয়া অলরেডি চলে আসবে। বাট কোয়েশ্চেনটা কিন্তু সেইভাবে করা হবে না। কোয়েশ্চেন কিভাবে করা হচ্ছে, যে আমার কাছে 3টে সমস্যার কথা বলা হলো, খাদ্য খাদকের ভারসাম্য ব্যাঘাত, নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, এবং দ্বীপভূমির নিমজ্জন। বলছে জীববৈচিত্র্যের উপর কি কি প্রভাব হতে পারে, মানে এগুলোর ফলে কি সমস্যা হতে পারে, অর্থাৎ ফলাফল জানতে চেয়েছে। তাহলে আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। দেখো, লেখাটা ইজি হবে, কারণ খাদ্য খাদকের ভারসাম্যে ব্যাঘাত হলে কি হবে, ডেফিনেটলি সুন্দরবনের জঙ্গলে বাস্তুতন্ত্র সেখানে বিঘ্নিত হবে, এবং সেখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে যদি বাঘের যে খাদ্য, হরিণের যদি অভাব হয়, তাহলে কিন্তু বাঘ লোকালয়, বাফার অঞ্চলের লোকালয় কিন্তু চলে আসতে পারে, এবং সেখানে কিন্তু প্রাণহানির আশঙ্কা থাকতে পারে, বোথ মানুষের এবং বাঘের। সাধারণত দেখা গেছে হয়তো মানুষের প্রাণহানি হয় না, কিন্তু বাঘ ঢুকলে তাকেই হয়তো পিটিয়ে মেরে ফেলে সেখানকার লোকজন। তো এইটা প্রথমে তোমাদের বলতে হবে, ভালো করে দেখে নিচ্ছ, ঠিক আছে? আমার নাম হচ্ছে দেবজ্যোতি পাত্র, ওকে আমার নাম। ওকে, চলো। নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, তো এটা কি বলছো? লবণাম্ব উদ্ভিদ ধ্বংস হলে পরে
সুন্দরবন যেহেতু বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং সেখানে নবলম্ব উদ্ভিদ ধ্বংস হওয়ার জন্য সেখানে ভূমিক্ষয় অতিরিক্ত পরিমাণে আমরা দেখতে পাবো, এবং ভূমিক্ষয় হলে পরে সমুদ্রের জলোচ্ছ্বাসকে আটকানো সম্ভব হবে না, এবং যদি কোনো কারণে প্রচুর জলোচ্ছ্বাস হয় বা সুনামির মতো কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে উপকূলবর্তী অঞ্চল বন্যা প্লাবিত হতে পারে, এবং সেখানের বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং যে সমস্ত প্রাণীরা আছে সেগুলো কিন্তু মারা পড়তে পারে। ইভেন চাষের জমির মধ্যেও সেই জল ঢুকলে কিন্তু সমস্যা তৈরি হবে, চাষবাস হবে না। রাদার লবণাম্ব উদ্ভিদের ধ্বংস থেকে আরেকটা পয়েন্ট তোমরা অ্যাড করতে পারো, যে সুন্দরবনের লবণাম্ব উদ্ভিদের যে ম্যানগ্রোভ অরণ্য তা কিন্তু বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা থেকে আমাদেরকে রক্ষা করে। যদি এইগুলি ক্রমাগত ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু তার পার্শ্ববর্তী অঞ্চল ঝড়ের প্রকোপে পড়বে এবং অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে। ব্যাস, পরিষ্কার, বেশি লেখা নয়, 2 থেকে 3টে পয়েন্ট। নেক্সট কি বলছে, উষ্ণতা বৃদ্ধিতে নিমজ্জন কি হতে পারে, পরিষ্কার। দ্বীপ নিমজ্জন হলে দ্বীপের মধ্যে থাকা বিভিন্ন রকমের ঔষধি উদ্ভিদ বা প্রাণীদের তারা কিন্তু আস্তে আস্তে মারা যাবে, এবং যদি সেই দ্বীপে চাষভূমি থেকে থাকে তাহলে কিন্তু সেই ভূমিতে আর চাষবাস হবে না, কারণ সমুদ্রের নোনা জল কিন্তু চাষের উপযুক্ত নয়। ব্যাস। তো মেনলি 3 নম্বরের গল্প এখানে আছে, ঠিক আছে। 3 নম্বরের 1, 2, 3 নম্বরের 3টে গল্প, বেশি লিখতে হবে না, 1 থেকে 2 লাইন, ম্যাক্স 2 লাইন লিখলেই, একটু গুছিয়ে লিখলেই অসুবিধে কিছু নেই। পশ্চিমবঙ্গের 2টি জাতীয় উদ্যান ও 2টি অভয়ারণ্যের নাম লেখো। আশা করি পারবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিচ্ছ, উদাহরণ জাস্ট, ডিরেক্ট কোয়েশ্চেন যদি চলে আসে চাপ নেওয়ার কোনো কারণ নেই। এবার ভালো করে বুঝবে, এখানে কিন্তু ডিরেক্ট চেয়েছে জাতীয় উদ্যান, এই জিনিসটা তোমাদের কিন্তু কলাম ম্যাচিং এ চাইতে পারে, অর্থাৎ জাতীয় উদ্যান থাকলো, এখানে কয়েকটা নাম আছে পরপর, তো যার যা বইতে যেরকম যা খুশি রয়েছে একটু ভালো করে দেখে যেও, ঠিক আছে। আমার কাছে একটা লিস্টিং করা আছে, আমি প্রোভাইড করে দেবো, একবার কালেক্ট করে নেবে আমার থেকে বা মেন্টরের থেকে, মানে যে উদাহরণগুলো একটু দেখে যেতে হবে, না হলেও বই এগুলো দেখে যেও, এনাফ, অসুবিধে কিছু নেই। নেক্সট হচ্ছে রেড পান্ডা ও রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের 2টি করে উপায় লেখো। দেখো, আবার প্রত্যেককে বলেছি ভালোভাবে শুনে নেবে, বুঝে নেবে, জেনে নেবে। এই সমস্ত প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে কতকগুলো প্যাটার্ন ধরে উত্তর লিখতে হয়। প্রথম বক্তব্য হচ্ছে তার খাদ্যের অভাব হচ্ছে কি হচ্ছে না দেখে নেবে। দ্বিতীয় হচ্ছে তার জননসঙ্গী ঠিকঠাক পাচ্ছে কি পাচ্ছে না দেখে নেবে। 3 নম্বর পার্ট হচ্ছে পরিবেশ দূষণ কোনোভাবে সমস্যা তৈরি করছে কিনা সেটাকে দেখে নেবে। এবং 4 নম্বর পার্ট হচ্ছে চোরা শিকার কোনোভাবে তাদের বেঁচে থাকার পথে একটা বাধা মানে সৃষ্টি করছে কিনা দেখে নেবে। তো 4টে প্যাটার্নেই কিন্তু উত্তর ঘোরাঘুরি করবে। যারা ইন্টেলিজেন্ট, তোমরা প্রত্যেকেই জানি বুদ্ধিমান, তাও একটু মাথা খাটিয়ে চলবে প্রত্যেকে। অনেকে মাথা খাটিয়ে চলে, আমি জানি, এখানে সেটা খুব ভালো লাগার বিষয় আমার কাছে। তো সবার জন্যই বলছি, প্রত্যেকের জন্য যারা দেখছো আজকে, যে এই 4টে প্যাটার্নে কিন্তু উত্তরটা ঘোরাঘুরি করবে। তাই চাপ নেওয়ার কিছু কারণ নেই যে ভুলে গেলাম, আমাকে জিজ্ঞেস করলো কিভাবে সংরক্ষণ করা যেতে পারে, সবই কিন্তু গল্পই। আর এই সবকিছুকে ভালো করে করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে বা প্রাইভেট কোনো সংস্থার তরফ থেকে কি শুরু করা হয়েছে, বিভিন্ন রকমের প্রকল্প শুরু করা হয়েছে, তোমাদের সিলেবাসে অলরেডি আছে। তো এগুলোকে তোমরা দেখে নেবে। তো মেনলি রেড পান্ডার ক্ষেত্রে মেনলি ওদের বাসস্থান আর খাদ্যের অভাব, বাঁশ গাছের সমস্যা একটা বলা হয়ে থাকে। আর বেঙ্গল টাইগারের ক্ষেত্রে মেনলি পোচিং এর গল্প থাকে এবং তাদের বাসস্থান বাস্তুতন্ত্রের ব্যাঘাতের ক্ষেত্রেও। কারণ যেহেতু সুন্দরবনের গভীর অরণ্যে বা একটু বাফারের ভেতরে প্রচুর মানুষ যান সেখান থেকে কাঠকুটো সংগ্রহ করতে বা মধু সংগ্রহ করতে, তার জন্য কিন্তু তাদের একটা বাস্তুতন্ত্রের সমস্যা হলেও হতে পারে। তো এইটা হলো প্যাটার্ন, দেখে নিচ্ছ। মানে এই জায়গায় যদি আর কোনো উদাহরণ দেয়, অর্থাৎ তোমার সিংহ দিতে পারলো বা কুমির দিল, যাই দিক না কেন, এই 4টে প্যাটার্নে কিন্তু পুরো উত্তরটা আসবে। দেখে নেবে কোনটার সাথে কোনটা যায়, কারণ এখানে যদি ওই 4টে টপিক ধরে উত্তর লেখা যায় নম্বর কাটবে না, এটুকু আমি তোমাকে অ্যাসিওর করতে পারি। নেক্সট বলছে বায়োডাইভার্সিটি হটস্পট হওয়ার 2টি প্রধান শর্ত। বারে বারে বলেছি 2 থেকে 3টে শর্ত রয়েছে, ভালো করে দেখে নেবে। এন্ডেমিক স্পিসিস থাকতে হবে 1500টির মতো, মোটামুটি কাছাকাছি একদম প্ল্যান্ট স্পিসিস যারা প্রাথমিক পর্যায়ে ছিল সেরকম একটা কন্ডিশন থাকতে হবে। এই কন্ডিশনে তো মোটামুটি 2 থেকে 3টে শর্ত যা আছে একটুখানি দেখে নেবে, কারণ এইটা এবারে দিতে পারে, সম্ভাবনা কিন্তু আছে একটা দেওয়ার শর্তর জায়গাটা। ডিরেক্ট কোশ্চেন, ঝামেলা খতম। ওকে, ইন্দো বার্মা পশ্চিমঘাট পর্বতমালা হটস্পটের অন্তর্গত 2টি করে এন্ডেমিক প্রজাতির উদাহরণ দাও। দেখো 2টি করে যখন বলেছে, একটি উদ্ভিদ একটি প্রাণী, এবার সেফ সাইড কি আছে,
যে কটা বায়োডাইভার্সিটি হটস্পট আছে, আবার বলছি নতুন করে কিচ্ছু পড়ার দরকার নেই, যে কটা বায়োডাইভার্সিটি হটস্পট আছে প্রত্যেক কটা বায়োডাইভার্সিটি হটস্পটের রেসপেক্টিভ অন্ততপক্ষে একটা উদ্ভিদ একটা প্রাণী বা একটা দুটো যা হোক পড়ে রেখো। ফর সেফ সাইড একটা উদ্ভিদ একটা প্রাণীর নাম পড়ে রেখো, এবং যদি বিজ্ঞানসম্মত নাম দেখবে বইয়ের মধ্যে দেওয়া আছে সেগুলো একটু পড়ে রেখো। কি করে স্যার মনে রাখবো? একটা আজকেই ক্লাসটা শেষ করার পরে, ভিডিওটা দেখার পরে খাতা নাও, এক পাতা লাগবে, এক পাতার মধ্যে পুরো পরপর পরপর লিখে রেডি হয়ে যাবে, ওটাই পড়বে, পরীক্ষার দিন সকালে পড়বে, প্রশ্ন লিখে চলে আসবে, মাথা খাটাবার কিচ্ছু দরকার নেই। এইটা করে নাও, গল্প শেষ। ঠিক আছে, এইটা। হ্যাঁ লোকেশ, আজকের গল্প মানুষের ফুসফুসের ক্যান্সারের কারণ উপসর্গগুলো লেখো, আশা করি পারবে। এক্সিটু সংরক্ষণের দুটি বৈশিষ্ট্য, আশা করি পারবে, ঝামেলা কিছু নেই। মানুষের বিভিন্ন কার্যকলাপ জীববৈচিত্র্যের হ্রাসের কারণ ব্যাখ্যা করো। মানুষের কার্যকলাপে কি কি ভাবে জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে। এবার ভালো করে বুঝতে হবে এটা কত নম্বরের প্রশ্ন আছে। এর সাথে জয়েন্ট প্রশ্ন রয়েছে, ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাব আলোচনা করো। তাহলে এখানে দেখো দুটি মানে প্রথম কোয়েশ্চেনটা আছে 3 নম্বরের, তারপরেরটা 2 নম্বরের। তার মানে মানুষের বিভিন্ন কার্যকলাপ বললে তোমায় কিন্তু মিনিমাম 3টে পয়েন্ট তোমাকে মেনশন করতেই হবে। ঠিক আছে, তোমাকে 3টে পয়েন্ট। আচ্ছা, অডিও ক্লিয়ার একবার বলবে? বলছে অডিওটা গুম গুম করছে, একটু অডিও ক্লিয়ার? ইয়াসির বলছে গুম গুম করছে অডিওটা। আজকে শেষ দিন তো, আসলে গলাটা ভারী হয়ে যাচ্ছে আমার, তার জন্য। চলো, তো এটা কিন্তু 3 নম্বর। তো মিনিমাম 3টে কারণ ব্যাখ্যা করো। 4টে লিখলে তো ওয়েল এন্ড গুড, খুবই ভালো হয়। 3টে কারণ, 3টে পয়েন্ট, 3টে করে লাইন, 4টে লাইন, ব্যাস গল্প খতম। ঠিক আছে। পূর্ব হিমালয়ের পাদদেশে জলাময় তৃণভূমিতে পাওয়া যায় এমন একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে বলে ভালো। কোন প্রাণীকে পাওয়া যায়? কমেন্ট বক্সে একবার দেখতে চাই কার কার রেডি আছে। পূর্ব হিমালয়ের পাদদেশে কাকে কাকে পাওয়া যায়? পূর্ব হিমালয়। ঠিক আছে, এখানে এখানে বলেছে যে ভালো করে বুঝবে যে জলাময় তৃণভূমিতে বলেছে, একটু ভেবে উত্তর দেবে। জলাময় তৃণভূমিতে বলেছে, একটু উত্তরটা ভেবে উত্তর দেবে। ঠিক আছে, জলাময় তৃণভূমির মধ্যে কাদের কাদের ক্ষেত্রে পাওয়া যায়? কুমির, উরি বাবা সর্বনাশ করেছে। হ্যাঁ, তো একশৃঙ্গ গন্ডার অ্যাকচুয়ালি বলতে পারো। হ্যাঁ, একশৃঙ্গ গন্ডার অবশ্যই, তার জন্যই বলা হচ্ছে, তার কথাই এখানে বলা হচ্ছে। তাকে তোমার সংরক্ষণ করার জন্য কোন কোন প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে 4টে প্যাটার্ন বলে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, একশৃঙ্গ গন্ডারই বলবে, অসুবিধে কিছু নেই। ঠিক আছে, যদি বইতে অন্য কোনো উদাহরণ থাকে লিখতে পারো, ওয়েল এন্ড গুড। কিন্তু যেহেতু জলাময় তৃণভূমি বলেছে, এখানে কিন্তু আমরা রেড পান্ডাকে বলবো না এই পোর্শনটাতে। ঠিক আছে, কারণ যেহেতু জলাময়ের কন্ডিশনটা এখানে বলে, কারণ রেড পান্ডা কিন্তু জলাময় জায়গায় থাকে না বিশেষ। হ্যাঁ, হতে পারে এরকম, অসুবিধা নেই। ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করছে, যুক্তিসহ ব্যাখ্যা করো। তো জনসংখ্যা, যে ডেফিনেটলি জনসংখ্যা বাড়লে জলের চাহিদা বাড়বে, জলের চাহিদা বাড়লে আমরা গভীর নলকূপকে পাম্পকে ব্যবহার করে ভূগর্ভস্থ জলকে তুলে নিচ্ছি যথেচ্ছভাবে, যার জন্যই জলের সংকট তৈরি হচ্ছে। এটাকেই একটু ব্যাখ্যা করতে হবে, একটুখানি ডিটেলে লিখতে হবে বিষয়টিকে, আর কিছু না। যে যে বিখ্যাত বন্যপ্রাণীগুলোর জন্য নিম্নলিখিত সংরক্ষিত এলাকাগুলি পর্যটন কেন্দ্ররূপে স্বীকৃতি হয়েছে তার নাম লেখো। গির জাতীয় উদ্যান কার জন্য, জিম করবেট কার জন্য, ভিতরকণিকা কার জন্য উদ্যান, একবার দেখে নেবে। একটা করে কিন্তু উদাহরণ চেয়েছে, এই পোর্শনটা দেখে নিচ্ছ। ঠিক আছে, আচ্ছা, ওই জন্যই বললাম এগুলোর একটা চার্ট আমার কাছে আছে, একবার কালেক্ট করে নিও। বা যদি মনে হয় চাপ লাগছে, গুগলে সার্চ করবে, পরিষ্কার কথা বলছি, গুগলে সার্চ করবে, দেখে নাও, যেটা পাচ্ছ নিয়ে চলে যাও, কোনো চাপ নেওয়ার কিছু নেই। ঠিক আছে, যদি মনে হচ্ছে পারছো না। চলো নেক্সট, বলছে নিম্নলিখিত বিষয়গুলোর কারণ ব্যাখ্যা করো। এইটা একটু ভালো করে অবশ্যই দেখে যাবে এবারের পরীক্ষার জন্য। অ্যালগাল ব্লুম, জলাশয়কে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন? আর অম্লবৃষ্টি। অ্যালগাল ব্লুম বলার সময় কিন্তু ডেফিনেটলি তোমরা ইউট্রফিকেশনটা বলবে, এটা কিন্তু মাথায় রাখবে, ওটা কিন্তু ভালো করে দেখে যাচ্ছ। বিওডি স্টোরির কথাটা কিন্তু দেখে যাচ্ছ ভালো করে। জলাশয়কে প্রকৃতির বৃক্ষ বলা হয় কারণ জলাশয় মোটামুটি ভাবে প্রচুর কার্বন সেডিমেন্টেশন করে, প্রচুর কার্বনকে ধরে রাখতে পারে। জলাশয়ের মধ্যে প্রচুর ফিল্ট্রেশন পার্ট রয়েছে, ওখানে বলতে হবে। অম্লবৃষ্টির পার্ট তোমরা অলরেডি জানো,
অম্ল বৃষ্টি বলার সময় কিন্তু ডেফিনেটলি একটু রিয়াকশনস এর দরকার, অবশ্যই রিয়াকশন কিন্তু দিয়ে নেবে। ঠিক আছে, ক্রায়ো সংরক্ষণ কি পারবে এই নিয়ে আমার চাপ নেই। এটি কিভাবে জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে? ক্রায়ো সংরক্ষণের পার্ট কি করে সংরক্ষণ করে? ধরো বহুমূল্য বীজ বা বিলুপ্ত প্রায় কোনো উদ্ভিদের কোষ বা কলা বা সমষ্টি যেগুলিকে হয়তো ভবিষ্যতে পাওয়া সম্ভব নয়, বা দুর্মূল্য কোনো উদ্ভিদ বা দুর্মূল্য কোনো প্রাণীর ডিম্বাণু বা শুক্রাণু, এগুলিকে আমরা ক্রায়ো সংরক্ষণের মাধ্যমে অতি কম তাপমাত্রায় লিকুইড নাইট্রোজেনে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি এবং তা থেকে পরবর্তীকালে ইচ্ছে মতো প্রয়োজন মতো নতুন জীবকে তৈরি করতে পারি। এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, জানতে চাইলো। সুন্দরবনের পরিবেশগত একটি সমস্যা হলো খাদ্য খাদকের ভারসাম্য ব্যাঘাত। 3টি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্যের ব্যাঘাত 3টে উদাহরণের সাহায্যে এখানে বলেছে। খাদ্য খাদকের ভারসাম্য ব্যাঘাত মানে কি, 3টে উদাহরণ মানে কি? খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে, কনসেপচুয়াল প্রশ্ন। 3টে উদাহরণ, একটা উদাহরণ, সুন্দরবনের জঙ্গলে যথেচ্ছভাবে চোরা শিকারীরা যদি কাঠ কেটে নিয়ে যায় বা জঙ্গল কেটে সাফ করে দেয় বা নগরায়ন করে ফেলে, তাহলে কিন্তু সেখানে উদ্ভিদের সংখ্যা কমে যাচ্ছে, যার জন্য কিন্তু তৃণভোজী প্রাণীরা খাবার পাচ্ছে না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর পার্ট, হরিণ বা তৃণভোজী প্রাণীরা সঠিকভাবে খাবার না পেলে তাদের যে খাদক মানে হচ্ছে মাংসাশী প্রাণী, বাঘ সিংহ নেই, বাঘেরা, তারা কিন্তু সঠিকভাবে খাবার সংগ্রহ করতে পারবে না। তাহলে কিন্তু তাদের ক্ষেত্রেও তাদের জীবনে অসুবিধা দেখা দেবে, তাদের মধ্যেও সমস্যা দেখা দিতে পারে, তারাও কিন্তু তাদের লাইফেও কিন্তু খাদ্যের অভাব ঘটবে এবং খাদ্য শৃঙ্খলটা ব্যাহত হবে। 3 নম্বর গল্প, 3 নম্বর গল্প কি? 3 নম্বর গল্প হচ্ছে যে যদি তৃণভোজী প্রাণীদের সংখ্যার অভাব ঘটে, তাহলে কিন্তু যারা মাংসাশী প্রাণী তাদের মধ্যেও এক ধরনের সংগ্রাম তৈরি হবে ডারউইনের রেসপেক্টে। বলতে পারবে কেউ? যদি তৃণভোজী প্রাণী হরিণদের যদি সংখ্যা কমে যায়, তাহলে সুন্দরবন অঞ্চলে থাকা বাঘের মধ্যেও এক ধরনের, ঠিক আছে, এক ধরনের সংগ্রাম আমরা দেখতে পাবো অ্যাকর্ডিং টু ডারউইনিজম থিওরি। ঠিক আছে, একদমই তাই। তো ডারউইন থিওরির রেসপেক্টে বলবে তাদের নিজেদের মধ্যে কিন্তু সংগ্রাম তৈরি হবে এবং সেখানেও কিন্তু বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে। এইটাই বলতে চাওয়া হলো, আর কিছু না। ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে পুরো বিষয়টা। তো 3টে পয়েন্ট, একটু এই প্রশ্নটা বাড়িতে লিখে নেবে, লিখে নিয়ে একটু চেক করে নেবে। ঠিক আছে, ওকে, একবার স্কুলে চেক করাতে পারো, আমাকে দিয়ে চেক করাতে পারো, একবার লিখে নেবে, কারণ এই জায়গাটা একটু আমার মনে হয় তোমাদের নিজে লেখার দরকার রয়েছে। একটু লিখে নেবে এই পার্টটা। ঠিক আছে, জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্যের ভূমিকা পারবে, চাপ নেওয়ার কিছু নেই এই পোর্শনটা। ঠিক আছে, ভালো করে বুঝবে। দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভ আর অভয়ারণ্যের ভূমিকা বললে কি, সব জায়গাতেই ভালো করে বুঝবে। প্রথম বলতে হবে কোনটা কার দ্বারা কন্ট্রোল হয়, দ্বিতীয় বলতে হবে ওই তোমার 4টে পয়েন্ট ভালো করে বুঝতে হবে। 4টে পয়েন্ট মানে কি, এই সমস্ত অঞ্চলগুলিতে লক্ষ্য রাখা হয় যে যাতে করে সেই জীববৈচিত্র্য বা জীবটি তাদের যথোপযুক্ত বাসস্থান পাচ্ছে কিনা। 2 নম্বর পয়েন্ট, এই সমস্ত অঞ্চলগুলিতে খেয়াল রাখা হয় সেখানে থাকা উপস্থিত প্রাণীগুলো তাদের পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারছে কিনা। 3 নম্বর, এই সমস্ত অঞ্চলে যাতে প্রাণীরা সুরক্ষিতভাবে জীবনযাপন করতে পারে বা উদ্ভিদেরা সঠিকভাবে থাকতে পারে, তার জন্য চোরা শিকারীরা যাতে না ঢুকতে পারে সেই ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এই সমস্ত অঞ্চলে বিভিন্ন ধরনের ফরেস্ট রেঞ্জারের মাধ্যমে পর্যবেক্ষণ চালিয়ে কোন রকম কোনো আহত বা কোনো অসুস্থ প্রাণীকে শনাক্ত করে তৎক্ষণাৎ তাদের চিকিৎসা বা সেবা শুশ্রূষা করে তাকে আবার সুস্থ করে তোলার কিন্তু ব্যবস্থা রয়েছে। এই প্যাটার্নে পুরো উত্তরটা যাবে। তাহলে যা করবে 4টে পয়েন্টে উত্তরটা কিন্তু ঘোরাঘুরি করবে, এই বলে দিলাম। তো চিন্তা করার কোনো কারণ নেই, এই কোশ্চেন ইজিলি ডিল করা যায়, খালি একটু মাথাটাকে কাজে লাগাবে ওই মুহূর্তে। কারণ খুব স্বাভাবিক ব্যাপার, পরীক্ষার দিনে যখন পরীক্ষায় লিখতে শুরু করবে টেকনিক্যালি প্রথম 36 নম্বর করার পরে। আচ্ছা, অডিও আসছে? হ্যাঁ বলবে। ভিডিও আসছে না? একটু ওয়েট করো সূচনা, ওয়েট করো। তো পরীক্ষার সময় যেটা হয় যে পরীক্ষায় লিখতে গিয়ে পাশের জন খাতার পাতা নিচ্ছে, একটা অটোমেটিক্যালি প্রেশার তৈরি হয়, বলে স্যার পেজ, আরে শাটা তোর হয়ে গেল লেখা, এরকম একটা ব্যাপার, সমস্যা হবে। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে, বলে দেবো আস্তে আস্তে। ঠিক আছে, চলো। আচ্ছা, অডিও ভিডিও ক্লিয়ার আছে? ঠিক আছে, হ্যাঁ বিনয় আমি আসছি, বিনয় আসছি, ক্লিয়ার আছে? চলো। হ্যাঁ, অনেকের সমস্যা হচ্ছে, একটু ওয়েট করে যাও। আচ্ছা, তারপর হচ্ছে যে নিম্নলিখিত বন্যপ্রাণীগুলির বিপন্নতার কারণ কি? রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, সিংহ।
আশা করি পারবে, প্যাটার্ন ম্যাচ করে যাবে। ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে বাস্তুতন্ত্র, কৃষিজমি ও মিষ্টি জলের ওপরে বিরূপ প্রভাব বিস্তার করে উল্লেখ করো, পারা উচিত। শব্দ দূষণের দুটি কারণ, ইজি ব্যাপার। আকাশের বজ্রপাতের সঙ্গে নাইট্রোজেন চক্রের সম্পর্ক নির্ণয় করো, দেখে যাবে সমীকরণ দিয়ে। বিশেষ করে না, আমি তো মাধ্যমিকের কোয়েশ্চেনটা নিয়ে এসেছি, অ্যানালিসিস করবো ডেফিনেটলি এই পার্টটা, জাস্ট আমরা তো ওই মাধ্যমিকের কোয়েশ্চেন নিয়ে এসেছি অলরেডি, আমি অ্যানালিসিসটা করবো একটু একটু পরে। তো কোন জায়গাটা ভালো করে দেখবে তাও দেখে রাখছো বিষয়টা, এটা গেল। নেক্সট হচ্ছে বহিরাগত উদ্ভিদ প্রাণী কিভাবে স্থানীয় জীববৈচিত্র্যে হ্রাসের জন্য দায়িত্ব, উদাহরণ সহযোগে লেখো। ডেফিনেটলি এখানে বহিরাগত মানে তোমার এক্সোটিক স্পিসিস, তোমার ল্যান্টানা ক্যামেরা দিতে পারো উদাহরণ, সেটা দিলেও হবে ডেফিনেটলি। তোমরা পার্থেরিয়ান দিতে পারো, তোমরা কচুরিপানা দিতে পারো, তোমরা হাইব্রিড মাগুর দিতে পারো, এটসেট্রা এটসেট্রা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, তো নেক্সট হচ্ছে গল্প, অ্যালগাল ব্লুমের কারণ ও ফলাফল লেখো। আগে বলা আছে, দেখে নিচ্ছ। একটি যানবহুল বড় রাস্তার ধারে একটি রাসায়নিক কারখানার পাশে তোমার বাড়ি, ঠিক আছে। তুমি কি কি দূষণের সম্মুখীন হবে কারণ সহ লেখো। কনসেপচুয়াল প্রশ্ন, সোজা প্রশ্ন। কি বলছে এখানে? হ্যাঁ আকাশ, আমি আসছি। যানবাহুল বড় রাস্তার ধারে একটি রাসায়নিক কারখানার পাশে তোমার বাড়ি, কি কি সমস্যা? দেখো, যানবহুল বড় রাস্তার ধারে, মানে এখানে যানবহুল মানে তোমার এক, শব্দ দূষণ হবে। রাসায়নিক কারখানা মানে সেখানে জলদূষণ হওয়ার সম্ভাবনা থাকে। এবং তিন, কোথাও না কোথাও গিয়ে মৃত্তিকা দূষণ হওয়ার সম্ভাবনা থাকে। এটাই কি তোমাকে লিখতে হবে তিনটে পয়েন্টে। দেখো এখানে 3 নম্বর দেওয়া আছে, কোয়েশ্চেনটা সেট করাই আছে ওভাবে। এখানে 3টে পয়েন্টে উত্তর হবে। হ্যাঁ, এয়ার পলিউশন অবশ্যই বলতে পারো, ডেফিনেটলি মেনলি এয়ার পলিউশন বলাটাই বেটার। এয়ার পলিউশন বলবে, তারপর শব্দ দূষণ বলবে এখানে, আর জলদূষণ, মৃত্তিকা দূষণ, হয়ে গেল, গল্প খতম, ঠিক আছে। সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো আলোচনা করো। এটা সাধারণত এরকম বড় প্রশ্ন আসবে না, চিন্তা করার কোনো কারণ নেই। জলদাপাড়াকে কেন জাতীয় উদ্যান এবং বেথুয়া ডহরিকে কেন অভয়ারণ্য বলা হয়? কি জানতে চাইছে? তোমাকে অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানের যে বৈশিষ্ট্যগুলো বইতে আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে তোমাকে পড়তেই লিখতে হবে, যে কোন কোন বৈশিষ্ট্য, এখানে কি করা যায় কি করা যায় না, কোনটা কার দ্বারা কন্ট্রোলড হয়, বলে এইভাবে লিখতে হবে। প্যাটার্নটা কি বলে দিই, উত্তর লেখার প্যাটার্ন। সবাই রেডি? একবার বলবে সবাই রেডি? উত্তর লেখার প্যাটার্ন শোনো। কোন একটি অঞ্চলকে জাতীয় উদ্যান বলতে গেলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো থাকা দরকার। 1, 2, 3, 4, 5, 6 হলো। তারপরে লিখবে, উপরে লিখিত বৈশিষ্ট্যগুলি আমরা জলদাপাড়া অঞ্চলে লক্ষ্য করতে পারি বা জলদাপাড়ার নির্দিষ্ট বনাঞ্চলের মধ্যে লাগু হয়, সেই কারণেই আমরা জলদাপাড়াকে জাতীয় উদ্যানের উদাহরণের মধ্যে রাখতে পারবো। ক্লিয়ার? সবার কাছে বলবে হ্যাঁ কিনা। ক্লিয়ার? এইটা হলো উত্তর লেখার প্যাটার্ন। ঠিক একইভাবে এখানেও তাই। কোন একটি অঞ্চলকে অভয়ারণ্য বলার জন্য, অভয়ারণ্য হিসেবে চিহ্নিত বা পরিগণিত করতে গেলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো থাকা দরকার। 1, 2, 3, 4। তাহলে উপরে লিখিত বৈশিষ্ট্যগুলি বেথুয়া ডহরির মধ্যে আমরা খুঁজে পাই বলে, তাই জন্য বেথুয়া ডহরিকে আমি অভয়ারণ্য হিসেবে আমরা চিহ্নিত করতে পারবো। পুরো সেট আছে একেবারে, পুরো সেট। এইটা কিন্তু প্যাটার্ন, উত্তর জানো, প্যাটার্ন জানতে হবে। কারণ এইভাবে লিখলে পরে তোমার সময় কম লাগবে, দেখতে সুন্দর হবে। যিনি খাতা দেখবেন, বাহ দারুণ ব্যাপার, পয়েন্টগুলো পেয়ে গেছি, নম্বর দিয়ে বেরিয়ে যাবে। যে কটা বৈশিষ্ট্য আছে, 3টে 4টে যা হোক হলেই হলো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখে নিচ্ছ তো এই হলো পার্ট, ঠিক আছে। তাহলে আমাদের 17টা মতো কোয়েশ্চেন আছে, এগুলো ছাড়াও বাকি নিশ্চয়ই হবে। আমি মোটামুটি কয়েকটা ফিল্টার করে নিয়ে এসেছিলাম, দেখে নেবে। এরপরে 2025-এর একটু প্রশ্নটা নিয়ে এসেছি লাস্ট মোমেন্টের জন্য, একটু দেখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। ওকে, 2025-এর লাস্ট মোমেন্টের জন্য একটুখানি আমরা, এটা 25-এর প্রশ্ন, একটুখানি আমরা দেখে নেব কোন জায়গাটা এবারে একটুখানি আমাদের ডিমান্ড করছে আমাদের কাছে, যে লাস্ট মোমেন্টের জন্য আরেকটু ভালো করে পড়া। দেখো, ছোট প্রশ্ন নিয়ে আমার বক্তব্য কিছু নেই। ছোট প্রশ্নে আশা করি বুঝে গেছো, ছোট প্রশ্ন যতই ছোট হোক না কেন তোমাদের কিন্তু সময় খাবে, তোমাদের সময় খাবে, তোমাকে ভাবাবে, পরিষ্কার কথা। এখানে উত্তর করতে হবে না তো, জাস্ট আমরা দেখবো কোয়েশ্চেনটাকে। আজকে উত্তর করার দিন নয়, আজকে বোঝার দিন। আজকে একটুখানি মাথায় নিতে হবে, একটু ট্যাকটিক্স গুলোকে পরিষ্কার করতে হবে। এতদিন পর্যন্ত তোমরা এই পড়ে নাও, সেই পড়ে নাও, তোমরা এখানে পড়েছো, বাইরে পড়েছো, ইউটিউবে অন্যান্য ভিডিও দেখেছো, এসব গল্প এখন থাক। আজকে খালি বুঝবো, খালি মাথায় নেবো, পুরো রিল্যাক্স হয়ে যাও, চিল্যাক্স হয়ে যাও পুরো। কি বলতে চাইছি, প্রথম প্রশ্ন, ছোট প্রশ্ন, তোমাদের সময় খাবে, দেখে নিতে হবে।
একটু সময় নিয়ে করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবে, এখানেও তাই, স্তম্ভ মেলাওয়ের ক্ষেত্রেও কিন্তু তোমার মানে জোড়ায় জোড়ায় অপশন রয়েছে, তোমায় কিন্তু সময় খাবে। তো একদমই তাই, মার্কেট বুঝতে হবে তোমাকে। এখন দেখবে শেয়ার মার্কেট ডাউন যাচ্ছে, কিন্তু মার্কেট আস্তে আস্তে উঠবে। যাদের মার্কেট ডাউন যাচ্ছে, যাদের বাড়ির কোনো ব্যক্তি, বাড়ির কোনো মেম্বার শেয়ার মার্কেটে আছেন, তারা দেখবেন এখন কিন্তু তারা এভারেজ করছেন, তারা এখন আস্তে আস্তে একটা লোডের মধ্যে রাখছেন, কারণ বাজেট আসবে খুব তাড়াতাড়ি এরপরে, এবং বাজেট এলে পরে কিন্তু ডেফিনেটলি আমাদের মার্কেট ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে। একটু ট্রাম্পের জন্য এদিক ওদিক হচ্ছে বাজেটটা, সোনার উপরটা হু করে উঠছে, বাট মার্কেট অবশ্যই কিন্তু বুঝতে হবে এখানে। চলো, আচ্ছা, মিরারের পরীক্ষায় কোনটা ব্যবহৃত হয়নি? বৈশিষ্ট্য নয়। আবার বলে দিচ্ছি প্রত্যেকের জন্য, সবার ক্ষেত্রে ভাই পরিষ্কার কথা, হাত জোর করে সবাইকে রিকোয়েস্ট করছি, প্রশ্ন ভালো করে পড়বে। বৈশিষ্ট্য নয়, অর্থাৎ নেতিবাচক প্রশ্ন চেয়েছে। 60% অফ স্টুডেন্ট এই প্রশ্ন দেখে ওভার কনফিডেন্সের চোটে প্রশ্ন পুরোটা না পড়ে দাগ দিয়ে চলে আসে, বা প্রশ্ন পুরো না পড়ে উত্তর করতে যায়, তারপর বুঝতে পারে না, তার জন্য কিন্তু সময় চলে যায়। এই ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়বে ভালো করে, আগে একটু পড়ে নেবে, পড়ার পর উত্তর করবে। এটা কিন্তু সবসময় মাথায় তোমাকে রাখতেই হবে, কারণ এই জিনিস মারাত্মকভাবে ভুল হয়। আমি যখন করতাম, আমাদের সময় এতটা ছিল না, জুনিয়ররা কিন্তু ভুল করেছে, উত্তর দিয়ে সে যখন, ব্যাপারটা কি হয়, ওরা পরীক্ষা দিয়ে বেরোচ্ছ, হ্যাঁ রে তোর একের উত্তরটাকে লিখেছিস বলতো, এবার তুমি তো ভাবছো যে বলবো কি বলবো না, কারণ জানো যদি ভুল হয়ে যায় তাহলে তো ব্যাপারটা তো এটা মানে নাক কান কাটা যাবে। তো ঘুরিয়ে জিজ্ঞেস করলে তুই কি লিখেছিস বল না, ও বল না আমি তো সি করেছি। এবার তুমি হয়তো করেছো বি, যা তিনি ভুল হয়ে গেল, কিন্তু 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 আমি কিন্তু ওকে কি বলবো না, আমিও সি করেছি, হ্যাঁ, কিন্তু আমার তো ভেতরে ভেতরে ফাটছে না, আরে সাটা আমি তো করে ফেললাম, এখানে গেল হয়ে গেল। আমি ভাবছি গোটা রাস্তা মাথায় ঘুরছে, কিছু 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 করছে, ইস সেটা করলাম না, একটু দেখলাম না। এগুলো করো না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটা, ঠিক আছে? তো এরম কিন্তু সিচুয়েশন আসবে, আমি তোমাকে বলে দিলাম আবার, তাই খুব সাবধান এখানে। এরাম আসবে, এরাম একটা মেন্টাল স্টেট তৈরি হবে। পাশের বন্ধু যখন দেখবে গাড়ি করে আসছে, বাইকে করে আসছে, ভ্যানে করে আসছে, দেখবে বই নিয়ে নিয়ে পড়ছে, নতুন নতুন বই নিয়ে পড়ছে, দেখবে এরকম খাতার মধ্যে, ধরো এরকম ডায়েরির মধ্যে সব লেখা আছে, নোটস করা আছে, এটা আমার নিজস্ব ডায়েরি, ঠিক আছে? সমস্ত কাজগুলো করি, সব নোটস করা আছে, মানে কালার টালার দিয়ে একেবারে ছবি টবি এঁকে একেবারে বিষয়টা রয়েছে, ঠিক আছে? তো দেখে চাপ নেওয়ার কিছু নেই, এরকম থাকবে, কিন্তু হবে এরকম, ঠিক আছে? এটা হবে, এটা হয়, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হয়। এমসিকিউ গুলো ডেফিনেটলি পূর্ণবাক্যে লেখাটাই বাঞ্ছনীয়। পূর্ণবাক্যে না লিখলে, যদি তুমি ধরো একটি শব্দে লেখো, অসুবিধে কিছু নেই, ঠিক আছে? তাতেও তোমাকে নম্বর দেবে, ঠিক আছে? এবং এখানে দেখো একটা পরিষ্কার ইনস্ট্রাকশনে দেয়াই থাকে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। এখানে কিন্তু পূর্ণবাক্যে তোমাকে লিখতে বলে না, তোমাকে ডেফিনেটলি 1.1 তারপর তোমাকে উত্তরটা লিখতে হবে। যদি কেউ চাও পূর্ণবাক্যে লিখলে লিখতে পারো, অসুবিধে কিছু নেই, একটু হাতে স্পিডটা দরকার, ঠিক আছে? এটা তোমাকে দেখে নিতে হবে বাটটা। আচ্ছা, শর্ট প্রশ্নের গল্প ছেড়ে দাও, মোটামুটি একটুখানি আইডিয়া তোমরা জানো, এই জায়গায় আমি যাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, একবার এই জায়গাটাকে একটুখানি দেখে নিচ্ছ, তোমাদের এই যে ফেনোটাইপ জেনোটাইপের গল্প, একটু রেশিও গুলোকে দেখে নিচ্ছ, কত প্রকার গ্যামেট হয়, বারবার বলছি, বিশেষ করে দ্বিসংকর জনন আমি কিন্তু পড়াতে গিয়ে বলেছি, ক্লাসে দেখবে ভিডিওতে অলরেডি বলা আছে, যে আমরা তো জাস্ট কত প্রকার গ্যামেট হতে পারে রেশিও দিয়ে করেছি, কিন্তু দ্বিসংকর জননে পার্টিকুলার একটা জেনোটাইপ ধরেও কিন্তু বলতে পারে এই জেনোটাইপ টাইপটি দ্বিসংকর জননে কতগুলি আছে বা তার অনুপাত কত। যেমন ধরো একটা ছোট্ট বিষয় বলবো, যেমন বলা হয়, যেমন ধরো এরকম গল্প, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ঠিক কিনা? তাহলে এটা কতগুলো আছে কেউ বলতে পারবে? এটা কতগুলো আছে কেউ বলতে পারবে? এটা চারখানা আছে, দেখবে চেকার বোর্ডে চারখানা আছে। এবার তোমাকে চারখানা জিজ্ঞাসা করবে না, কি জিজ্ঞেস করবে? তোমাকে অনুপাত জিজ্ঞেস করবে, মানে 4/16, ঠিক আছে? তাহলে কি আসবে তোমার? এই হলো গল্প, 1/4, 1/4। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই অনুপাতের জায়গাটা একটু চেকার বোর্ডটা ভালো করে দেখে যাবে, ঠিক আছে? মানে বড় চেকার বোর্ডটা, ছোট নিয়ে আমার চাপ নেই, চিন্তা নেই। আচ্ছা, এরপরে চলে এসো মোটামুটি ভাবে, আচ্ছা রেড পান্ডার ক্ষেত্রে একটা প্রশ্ন এসে গেছে, ফেনোটাইপ জেনোটাইপ থ্যালাসেমিয়া হিমোফিলিয়া, এবারে ভালো করে দেখে যাচ্ছ। জাস্ট লাস্ট মোমেন্টের জন্য বলছি, জেএফএম এর কথা এসে গেছে,
তো পিভিআরটা অবশ্যই দেখে যাবে পরীক্ষার জন্য, ঠিক আছে? অবশ্যই ভালো করে দেখে যাবে পিভিআর এর পোর্শনটা যেটা যেটা রয়েছে। আচ্ছা, তার পরবর্তীতে স্তম্ভ মেলাও নিয়ে আলাদা করে বলার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, ক্রসের ক্ষেত্রে হিমোফিলিয়ার ক্রসটা এসেছে, থ্যালাসেমিয়া বর্ণান্ধতা ভালো করে দেখে যাবে, ঠিক আছে? থ্যালাসেমিয়া বর্ণান্ধতা, এক্স ক্রোমোজোম কেন পুরুষদের মধ্যে বেশি দেখা যায়, কয়েকটা যেটুকু মনে হচ্ছে দেখে সেটুকু জাস্ট আমি বলে বেরিয়ে যাচ্ছি। নাইট্রোজেন চক্রের পার্টটা ভালো করে দেখবে, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন অবশ্যই কিন্তু ভালো করে দেখে যাচ্ছ। ভালো করে লিখে উদাহরণগুলো পড়বে, বিজ্ঞানসম্মত নাম আছে, আন্ডারলাইন মাস্ট, না হলে কিন্তু হাফ নম্বর করে কাটা যাবে, মাথায় রাখবে। আর সমীকরণ যেটা আছে একটু দেখে যেও, যদি মনে হয় সমীকরণ মনে রাখতে পারছো না, লেখার দরকার নেই, কিন্তু আমি বলবো একটু দেখে যেও, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি জেনোটাইপের একটা পার্ট এসেছে। আচ্ছা, আবার বলবো জল ক্ষয় সহনের গল্প আছে, একটা কোয়েশ্চেন আছে, আর হচ্ছে তোমার জলের ক্ষেত্রে সঞ্চয়ের ক্ষেত্রে আছে, দেখে নেবে বিষয়টা। আঙুলের পরিবর্তন এখানে রয়েছে, এবারে কিন্তু ডেফিনেটলি তোমাদের ঘোড়ার আঙুল বলে দিয়েছে, মানে হৃৎপিণ্ডের গল্পটা, ভ্রূণের পার্টটা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? সমবৃত্তীয় সমস্ত অঙ্গটা একটু ভালো করে দেখে যাচ্ছ, বলেছি তাও আর একবার। আচ্ছা, চোখের গল্প তো ছেড়ে দাও, এগুলো আসবে না, অ্যানাফেজার চোখ এসে গেছে, আশা করি বুঝে গেছো কি আসবে, প্রত্যেকেই জানো। নিউরনটা ভালো করে দেখে যাচ্ছ, মেটাফেজ ভালো করে দেখে যাচ্ছ, প্রতিবর্ত চাপ ভালো করে দেখে যাচ্ছ, ঠিক আছে? এইটা পার্ট। আচ্ছা, প্রাকৃতিক নির্বাচন, মুখ্য ঘটনাবলী, পায়রার উড্ডয়ন পেশিটা এসে গেছে, তাহলে মাছটা ভালো করে দেখে যাবে, ঠিক আছে? ওকে, মাছটা ভালো করে দেখে যাচ্ছ, উটটা ভালো করে দেখবে কিন্তু এবারে, ঠিক আছে? আচ্ছা, আর তোমার এক্সিটু ইনসিটুর জন্য একটু উদাহরণ, একটু এবারে এই তো বাঘ আর একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য কোন কোন ইনসিটু ব্যবস্থা নেওয়া হয়েছে ভালো করে বুঝবে, প্যাটার্ন খেয়াল করবে। বাঘ আর একশৃঙ্গ গন্ডারকে সংরক্ষণের জন্য কোন কোন ইনসিটু ব্যবস্থা নেওয়া হয়েছে, মানে ইনসিটু মানে বাঘ আর একশৃঙ্গ গন্ডারকে তাদের জঙ্গলে রেখেই কিন্তু আমাদের প্রোটেকশন দিতে হবে, এটা খেয়াল করে রাখবে। কি জানতে চেয়েছে ইনসিটু, যদি বলে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তুমি ইনসিটু এক্সিটু দুটোই লিখতে পারো যদি আসে এবারের পরীক্ষায়, তাই কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়বে যে কি বলতে চাইছে, ঠিক আছে? এটা হলো ব্যাপার। আচ্ছা, মাইক্রো প্রপাগেশনের পার্ট নয় বললাম, ঠিক আছে, অসুবিধে কিছু নেই। আর বংশগত রোগ দূর করতে জেনেটিক কাউন্সেলিং একবার দেখে যাচ্ছে, ওগুলো বলা আছে মোটামুটি, ঠিক আছে? তো এই হলো গল্প, যা তোমাদের ওভারঅল একটা আইডিয়া তোমাদের দেওয়া আছে, মোটামুটি আশা করি বুঝতে পারছো। সব জায়গা থেকেই কিন্তু কোয়েশ্চেন কভার করছে, ঠিক আছে? সব জায়গাটাই ভালো করে দেখে যাবে। আবার বলছি, সমস্ত অঙ্গ, হৃৎপিণ্ডের পার্ট, ল্যামার্কের পার্ট ভালো করে দেখবে, বিশেষ করে সেল সাইকেলের চেক পয়েন্টের পার্ট, এই পার্টটা ভালো করে, মিওসিস মাইটোসিস খুব ভালো করে দেখে যাচ্ছ। প্রথম চ্যাপ্টার তো ডেফিনেটলি হরমোনটা খুব ভালো করে দেখছো, হরমোন এই পার্টটা, স্নায়ুতন্ত্রের পার্ট, ব্রেনের পার্টসের কাজগুলো খুব ভালো করে দেখে অবশ্যই তোমাকে যেতে হবে। মেন্ডেল নিয়ে আমার চাপ নেই, মেন্ডেল নিয়ে পারবে, এবং আমি কিন্তু অলরেডি ক্লাসের মধ্যে বলে দিয়েছি কতগুলো ক্রস থেকে কোয়েশ্চেন আসতে পারে, তাই তো বলবে হ্যাঁ কি না? অলরেডি কিন্তু বলে দিয়েছি কতগুলো ক্রস থেকে কোয়েশ্চেন, যা আসবে ওই ক্রস থেকেই আসবে, ওর বাইরে কোনো ক্রস তোমাকে দেবে না, ওই ক্রস থেকেই কোয়েশ্চেন আসবে। তো প্যাটার্ন বলা আছে, একবার দেখে নেবে জাস্ট, ঠিক আছে? আচ্ছা, চলো তো এইবার একটু ছোট করে ছবির গল্প, অলরেডি জানো ছবির পোর্শন, নিউরনের পার্ট দেখে নেবে। এবার নিউরন তোমরা কি আঁকতে পারবে না? পারবে, এই নিয়ে আমার আলাদা করে বলার কিচ্ছু নেই, খালি আমি দুটো বিষয় তোমাকে বলে দেবো। কি বিষয় বলে দেবো? এক, যখন ছবি আঁকছো ভালো করে বুঝবে, যখন ছবি আঁকছো, যেটা সবাইকে বলি, ধরো আমার কাছে ধরো এই পাতাটা রয়েছে, ধরো খাতা রয়েছে একটা, ঠিক আছে? খাতা তোমার একটা পাতা হলো, দুটো পাতা হলো, ঠিক আছে? তো তোমার এটা হলো লাস্ট পাতা, তো লাস্ট পাতায় কখনো কেউ ছবি আঁকবে না, বোঝাতে পারলাম হ্যাঁ কি না? প্রত্যেকে বলো, লাস্ট পাতায় কখনো কেউ কিন্তু ছবি আঁকবে না, কারণ লাস্ট পাতায় ছবি আঁকলে কি, ধরো তোমার খাতা হলো শেষ খাতা, খাতাগুলো পরপর জড়ো করে, তো এবার ধরো তোমার খাতা শেষে পড়লো, তাহলে তুমি যখন লাস্ট পাতা ছবি আঁকছো, তুমি তো পেন্সিলে আঁকছো, তাহলে তোমার খাতাখানা টেবিলে রাখা হলো, তো টেবিলে ঘষা লেগে আঁকাটা অপরিষ্কার হয়ে যেতে পারে, বলবে হ্যাঁ কিনা প্রত্যেকে? ইয়েস অর নো? অপরিষ্কার হয়ে যেতে পারে, সমস্যা হবে। সুতরাং কখনো লাস্ট, তাহলে কি করব স্যার, আমার তো লাস্ট পাতাই পড়ে আছে, কি করব? যদি মনে তাহলে কি একটা পেজ এক্সট্রা নেবে, 7খানা করে পেজ দেওয়া হয় তোমাদের মাধ্যমিকের যে খাতাটা তোমাদের দেওয়া হবে, 7খানা পেজ সেখানে থাকবে, তোমরা 14 পাতা সেখানে লিখতে পারবে। তোমাকে এখানে 14 পাতা 14 পাতা 14 পেজেস থাকবে,
14 পেজেস লেখার পর তুমি এক্সট্রা পেজ নিলে, ধরো বললে স্যার আমার 14 পাতাতেই গিয়ে শেষ হলো এখানে আঁকা, আর একটা এক্সট্রা পেজ নিয়ে জয়েন করবে, তাহলে তুমি যখন এটা হলো একটা এক্সট্রা পেজ নিলে পেজের ভেতরের দিকে আঁকবে, বা যখন এর ভেতরের দিকে আঁকবে, মানে এটা হলো লাস্ট পেজ ছিল এটা, তাহলে যখন এক্সট্রা পেজ নিচ্ছ ঢাকা পড়ে যাচ্ছে, এইখানে আঁকাটা আঁকবে। বোঝা গেল প্রত্যেকের কাছে ক্লিয়ার? একবার প্রত্যেকে কমেন্ট বক্সে সবাই লিখে দিচ্ছ একবার ক্লিয়ার নয়, প্রত্যেককে একবার রিকোয়েস্ট করবো ডেফিনেটলি এটা কিন্তু যেন মাথায় থাকে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যখন পয়েন্টিং করছো এখানে দুদিকে পয়েন্টিং করা আছে, পয়েন্টিং দুদিকে করলেও অসুবিধে নেই, চাপ নেই, চেষ্টা করবে একদিকে পয়েন্টিং করতে, একদিকে। তাহলে স্যার সবকটা তো একদিকে হবে না, প্যাটার্ন কি, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এটাকে কোষদেহ করে দাও, আর এখানে দেখো থার্ড ব্র্যাকেট আছে, একটা অ্যাকশন করে দাও। তাহলে এই দুটো পার্ট তুমি বাঁ দিকে করতে পারো, বাকি পোর্শনটা তুমি ডান দিকে করবে। এটা হলো 2 নম্বর কথা। 3 নম্বর বক্তব্য, ধরো কোথাও গিয়ে ছেদ করে যাচ্ছে, বিপদ, নাম্বার কেটে দেবে ওখানে। যদি ছেদ করে ফেলো ভাই গ্যারেন্টিড নাম্বার কাটবে। উপায় কি আছে? যদি ছেদ করে যায় ভালো করে দেখে নেবে। জানি না আজ অব্দি কেউ তোমাদের বলেছে কিনা বা বলবে কিনা, বা এই ভিডিওটা হয়তো ইউটিউবে গেলে বাকিরাও দেখবে, টিচাররা হয়তো দেখবে, মেবি অর মে নট বি। তো যাই হোক, যখন ছেদ করার যদি, তাহলে কি হবে, এই ধরো এখান থেকে টানছো, এখান থেকে টেনে লিখছো এ বি সি, একটা পয়েন্টিং করলে, নেক্সট এখান থেকে এসেই ক্লিয়ার সবার কাছে সিডি। যখনই ছেদ করার পরিস্থিতি হবে তখন কিন্তু ডেফিনেটলি একটা এরকম লুপ তৈরি করে দেবে। ক্লিয়ার সবার কাছে? বলবে হ্যাঁ কি, ঠিক আছে, লুপ করে দেবো। লুপ কিন্তু একটু চওড়া করে করবে, মানে যেটা বেরিয়ে থাকবে, বুঝতে পারা যায় এটা এর থেকে এসেছে। এটা সাধারণত আমি জানি যে কারোর ছেদ করবে না, তাও একটু বলে রাখলাম, অনেক সময় লেখার প্যাটার্নটা গুলিয়ে যায়। ঠিক আছে, গুলিয়ে যায় বলতে কি রকম, কেউ হয়তো মায়োলিন সিথ পয়েন্টিং করছে এইভাবে এখানে, আর কেউ কোষ দেহ বা ধরো তোমার নিউক্লিয়াস পয়েন্টিং করছে এইভাবে, তো ডেফিনেটলি আমি জানি কেউ এভাবে পয়েন্টিং করবে না, আমি জানি, তাও একটু বলে দিলাম, অবশ্যই দেখে নিচ্ছ পার্টটা। ঠিক আছে, এটা হলো পার্ট, এটা গেল না। আর লাস্ট একটা পার্ট, সেটা হচ্ছে যখন তুমি এখানে র্যানভিয়ারের পর্বটা আঁকছো, একটু র্যানভিয়ারের পর্বটা দেখে আঁকবে। ঠিক আছে, র্যানভিয়ারের পর্বের মধ্যে কিন্তু নিউরিলেমা, মায়োলিন সিথ আমি কিন্তু পাবো না। এটা আশা করি ক্লিয়ার সবার কাছে, হ্যাঁ কি না ক্লিয়ার? ক্লিয়ার তো প্রত্যেকের কাছে? র্যানভিয়ারের পর্বে কিন্তু নিউরিলেমা, মায়োলিন সিথ পাবো না, এটা অনেকে এঁকে ফেলে, এই জায়গাটা নম্বরটা কেটে দেয়। ব্যাস এইগুলো দেখে নাও, বাকি তোমরা যেভাবে খুশি আঁকো, আলাদা করে বলার কিছু নেই, ইজি আছে, তোমরা পারবে, খালি এই কয়েকটা পয়েন্ট দেখে যাবে। তাহলে কি বললাম? প্রথম কথা, পরীক্ষার সময় লাস্ট পেজে কখনো আঁকবে না। লাস্ট পেজ হয়ে গেলে একটা এক্সট্রা পেজ নিয়ে পেজের মধ্যে নাম টাম সব দেখিয়ে দেবো, লিখে টিকে তারপরে ভেতরের পেজে করছো। ওকে, আর তার পরবর্তীতে পয়েন্টিং চেষ্টা করবে একদিকে করতে। নেক্সট হচ্ছে তোমার লিখে দেবে তলায় কার ছবি আঁকছো, ডেফিনেটলি এই পার্টটা গেল। আর ক্রস আশা করি হবে না কোনো লাইন, যদি ক্রস হয়ে যায় তাহলে কিন্তু ডেফিনেটলি এটাকে দেখে নেবে। ঠিক আছে, ওটা মায়োলিন সিথকে প্রোটেকশন করতে, মায়োলিন সিথকে তৈরি করতে, মেনটেন করতে সাহায্য করে। ওকে, এটা দেখে নিচ্ছ পুরোটা। আর র্যানভিয়ারের পর্ব আঁকার সময় দেখে নেবে, এখানে কিন্তু মায়োলিন সিথ আর নিউরিলেমার কিন্তু আবরণ থাকে না, দেখে নিচ্ছ পার্টটা, ব্যাস এইটুকু পার্ট, বাকি আমার কোনো চাপ নেই এ নিয়ে। ঠিক আছে, নেক্সট বক্তব্য, এই দেখো দুটো ছবি এখানে আছে, মেটাফেজের গল্প এখানে রয়েছে, পয়েন্টিংটা অন্যভাবে করা আছে, তোমরা অন্য পয়েন্টিং করতে পারো। মেটাফেজের গল্প ডেফিনেটলি প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল তোমরা এখানে দিচ্ছ, উদ্ভিদ কোষের ক্ষেত্রে দিচ্ছ না এই পার্টটা। ঠিক আছে, এখানে তোমার একটু পয়েন্টিং গুলো অন্য করা আছে, দেখে নেবে। মেটাফেজ যখন করছো বিষুব অঞ্চল বরাবর দেখে নিচ্ছ, এক্ষেত্রে তাই বিষুব অঞ্চল বরাবর থাকবে। খালি অবশ্যই মাথায় রাখবে এখানে কিন্তু 2 রকমের তন্তু তুমি পাবে, একটা হচ্ছে তোমার নিরবিচ্ছিন্ন তন্তু যেটা পুরো কন্টিনিউয়াস থাকবে, আর একটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। ক্লিয়ার? ইয়েস অর নো? ক্রোমোজোমাল তন্তু ক্লিয়ার? ওকে, এটা দেখে নিচ্ছ দুটো পার্ট, ডেফিনেটলি লিখে দেবে কোনটার কার ছবি। নেক্সট দেখে নিচ্ছ এই পোর্শনেও তাই, যদি কেউ প্রতিবর্ত চাপের ছবি বলে, ডেফিনেটলি এই পার্টটাকে দেখে নিচ্ছ, এটা বইয়ের থেকে ছবি তোলা পার্ট, কালারফুল ইমেজ। গ্রাহক করছো, কারক করছো, সবকিছু করার যা করার করছো, ঝামেলা কিছু করতে যাবে না। এই পোর্শনটা, এই জায়গাটা আঁকার সময় একটুখানি তোমাদের ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে। জিনিসটা কি, ধরো খুব সহজ করে আঁকতে গেলে কি বলা যেতে পারে, যদি খুব সহজ করে বিষয়টিকে আঁকো তাহলে তুমি ডেফিনেটলি, ধরো তুমি এখান থেকে টানছো, হয়তো তোমার হলো এরম ভাবে তুমি এঁকে দিতে পারো। দেখ, ভেতরে ঢুকালে এখান থেকে 1টা 2টো 3টে 4টে, মেবি এখান থেকে গিয়ে এবার তোমার ধরো তুমি ডবল লাইন চাইলে করতেও পারো, নাও করতে পারো, এমন কোনো ম্যান্ডেটরি ব্যাপার না, আমি করে দিলাম। গিয়ে এখান থেকে এই যে ব্যাস এখান থেকে বার করে দেবে। যদি এইভাবে আঁকো তাহলেও তোমার অসুবিধা কিছু হবে না,
এমনি তোমার কিন্তু গল্প গুছিয়ে যাবে। বাট তোমায় কিন্তু পরিষ্কার করে এটাকে দেখাতে হবে এই ভেতরের মধ্যে। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ কি না? পরিষ্কার। ম্যাক্সিমাম স্টুডেন্টের যে টেন্ডেন্সি কি থাকে, ভাই এই জায়গাটা একটু গুজু গুজু করে দিই, একটুখানি ভরাট করে দিই, কেউ বুঝতে পারবে না। টিচাররা কিন্তু এই জায়গাটাকেই দেখবেন, ভালো করে বুঝবে, এই জায়গাটাকেই দেখবেন। এই জায়গাটা ভুল হয়, ভালো করে দেখে যাচ্ছ। এটা প্রথম গল্প। দ্বিতীয় যে ভুলটা তোমরা করো কি, স্যার দারুণ এঁকেছি স্যার, ফাটিয়ে এঁকে এসেছি, কিন্তু স্যার আমার তো নম্বর কম দিয়েছে, নম্বর কেমনটা কেন হলো? স্যার সব আঁকলাম, আঁকার পর অ্যারোগুলো দিলাম না। এইটা মাথায় রাখতে হবে। অ্যারো তোমাকে নালে কিন্তু আঁকার কোনো ভ্যালু নেই। এবং অ্যারো, গ্রাহক থেকে অ্যারো ঢুকবে, এখানে একটা অ্যারো, 3টে অ্যারো আছে। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুলে যাও দিতে। দারুণ এঁকেছি, কিন্তু এটা না দিলে এই কোনো ভ্যালু থাকবে না ছবিটা। অ্যারোটা মাথায় রাখবে। বাকি আমার আলাদা করে কিছু বলার নেই। স্যার এখানে চারদিকে পয়েন্টিং করতেও পারো, আমি করলে একদিকে পয়েন্টিং করতাম, ধরো ওপরের দিকে পয়েন্টিং করলাম, ডান দিকে পয়েন্টিং করলাম, এরকম ব্যাপার। এবার ধরো কেউ চাইছো ডান দিকে পয়েন্টিং করবে, চলে আসি। এবার ধরো আসছি পরে, ধরো কেউ চাইছো ডান দিকে পয়েন্টিং করবে, ঠিক আছে? একটু অন্য পেজ নিয়ে নি, চলো দেখে না। ধরো এটা হচ্ছে খাতা, ওকে, সব বলে দেবো। ধরো ডান দিকে পয়েন্টিং করবে ভাবছো, তাহলে কিন্তু তোমাকে ছবিটা ডেফিনেটলি একটু বাঁদিক ঘেঁষে আঁকতে হবে। বোঝাতে পারলাম? ইয়েস অর নো? যদি ডান দিকে পয়েন্টিং করবে ভাবো, তাহলে কিন্তু ছবিটা একটু বাঁদিক ঘেঁষে আঁকতে হবে। অনেকে সেটা করো না, দমাদ্দম মাঝখানে এঁকে দাও, পরে জায়গাটা হয় না। এটা কিন্তু মাথায় রেখে চলবে। আর যদি মনে হয় না মাঝখানে আঁকবো পয়েন্টিং, ওয়েল অ্যান্ড গুড, অসুবিধে কিছু নেই। এইগুলো মাথায় রাখবে, ব্যাস। এটা হলো গল্প। এবারে তাহলে মোটামুটি বোঝা গেল কোন আঁকাগুলো আছে। এগুলো ছাড়া আর কোনো আঁকা আসতে পারে, মানে দরকার লাগতে পারে। দরকার লাগতে পারে বলতে, টেকনিক সবাইকে শিখিয়ে দিয়েছি, আজ অব্দি কেউ তোমাকে টেকনিক শেখাবে না। এবং এই টেকনিক দেখে বাকি টিচাররাও শিখতে পারেন, হয়তো শিখতে পারেন, মেবি, হয়তো তারা জানেন। তো এই হলো হৃৎপিণ্ড আঁকার গল্প। ক্লিয়ার সবার কাছে? আর একবার সবার কাছে ক্লিয়ার? জীবনে হৃৎপিণ্ড ভুল হবে না, জীবনে সময় খাবে না, মাত্র 5 সেকেন্ডের মধ্যে হৃৎপিণ্ড রেডি হয়ে যাবে, কোনো চাপ নেই। তাই যদি হৃৎপিণ্ডের প্রশ্ন আসে, হ্যাঁ এবার এর মধ্যে তুমি একটু এই মহাশিরা ধমনীগুলোকে বা ফুসফুসীয় শিরাগুলোকে অ্যাড করে দিও, ব্যাস। এখান থেকে একটু দেখিয়ে দিও, ব্যাস, তাহলে মোটামুটি গল্প দাঁড়িয়ে যায়। আর কিছু এই পার্টটা, এইটা হলো পার্ট, ঠিক আছে? ভ্রূণের যখন গল্প আঁকছো, কি আঁকবে? হইয়া ওয়ান স্ট্রোক গল্প, কোনো অসুবিধা নেই। একটা চোখ করে দাও, দেখবে ভ্রূণ হয়ে যায়, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা হলো পার্ট। আর ডেফিনেটলি একটুখানি তোমাকে লেজের পার্টটা দেখাতে হবে এখান থেকে, আর মায়াটম পেশির জন্য এই পার্টটাকে একটু দেখিয়ে দাও। তো ওয়ান শট আঁকার টেকনিক তোমাকে দেখিয়ে দিলাম, কিভাবে আঁকতে লাগে, কিভাবে আঁকতে হয়, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে দেখে যাচ্ছ। যার যার দরকার, যদি কোনো মনে হয় বন্ধু বান্ধবের অসুবিধা হচ্ছে, আঁকা সমস্যা হয়, তাকে এই টেকনিক গুলোকে একটু দেখিয়ে দাও, ঠিক আছে? এর থেকে সহজ টেকনিক কিন্তু হবে না। তুমি নিশ্চিন্তে আঁকতে পারো, কোনো রকম চাপ নেই, ঠিক আছে? ওকে, চলো, আই এম তার বন্ধু। আচ্ছা, তো এই পার্টটা হলো। এবার হচ্ছে দিনী শেখের দাবি এসছে। দিনী শেখের ব্যাপারে কোনো অসুবিধা কিছু না। অবশ্যই দিনী শেখটা বলা হয়নি, দিনী শেখ কিন্তু অবশ্যই দেখে যাবে। দিনী শেখ অবশ্যই দেখে যাচ্ছ, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দিনী শেখের এমন কোনো অসুবিধে নেই। ধরো তুমি এখানে একটা এনে দিচ্ছ, দেখো একটা ছোট্ট ছিদ্র আঁকলে ভালো হয়। এখানে একটা ডিম্বাণু করে দিলে, এখানে সহকারী কোষ করে দিলে, এখানে, ঠিক আছে? এইটা এইটা এইটা, ঠিক আছে? এদিকে হচ্ছে প্রতিপাদ্য কোষ সমষ্টি করে দিলে, আর এইখানে তোমার থাকবে হচ্ছে একটা গল্প। এই যে এখানে একটা কোষ থাকে রাজার, তো তুমি যেভাবে চাইবে, যেমন চাইবে, তোমাকে আমি করে দেবো, ব্যাস, না, গল্প শেষ। আর বাকি তুমি প্লাস করে করে দেখিয়ে দাও, কোনো অসুবিধা নেই। স্যার কালার করা যাবে পরীক্ষার সময়? ডেফিনেটলি করতে পারো, কিন্তু যদি বাড়িতে কেউ কোনোদিন কালার অভ্যাস না করে থাকো, তাহলে ভাই পরীক্ষার সময় করতে যাও না, হাত জোর করে রিকোয়েস্ট করছি। ওই পরীক্ষার সময় ভিঞ্চি হতে গিয়ে, তারপর কালার করতে গিয়ে লেখা শেষ করতে পারলে না, তারপর আমার নামে দোষ দেবে, স্যার তো বলেছিলেন কালার করতে। ভাই করো না। যদি বাড়িতে কেউ করে অভ্যস্ত থাকো, তবেই কিন্তু সেখানে তোমাকে বলবো কালার করতে। লাল কালার ব্যবহার করো না, একটু হালকা যদি মনে হয় তো,
ডেফিনেটলি চাইলে করতে পারো, বাট দরকার নেই, আগে লেখাটা করো, সেটাই বেটার। ওকে, দিনিশেকের পার্ট বলে দিলাম। এবার কোনটা কিভাবে কি যাবে পুরোটা অ্যারো দিয়ে লিখবে, কোনটার সাথে কোনটা হয় কি না হয়। এবং যখন দিনিশেক বলছে ডেফিনেটলি কিন্তু আমাকে এগুলো পয়েন্টিং করতে হবে, কোনটাকে কি বলা হয়, ঠিক আছে? কোনটাকে কি বলছো ডেফিনেটলি কিন্তু পয়েন্টিং করে দেবে, ডেফিনেটলি এই পার্টটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? বোঝা গেল এই পার্ট। আরো প্রচুর ছবি আছে, তোমাদের প্রত্যেককেই দেখিয়েছি, একবার দেখে নেবে, ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয় তাহলে আপাতত এখন বই থেকে দেখে নাও, প্র্যাকটিস করো। আর যারা কানেক্টেড রয়েছে তারা তো আমার থেকে খানিকটা হেল্প পেয়ে যাবে। ওকে, চলো এবার চলো শুরু করবো এবার গল্প। তো এবার মাধ্যমিকের গল্প শুরু হচ্ছে, ঠিক আছে? মাধ্যমিকের গল্প। এবার পরীক্ষা, তোমাদের পরীক্ষা শুরু হবে কবে থেকে? তাহলে পরীক্ষা শুরু হবে হচ্ছে 2রা ফেব্রুয়ারি থেকে, তাই তো? 2রা ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু, এবং 2রা ফেব্রুয়ারি তোমরা দিতে যাচ্ছ পরীক্ষা। কটা থেকে পরীক্ষা দিয়েছে একবার বলবে? কটা থেকে পরীক্ষা দিয়েছে? পরীক্ষা 10:45 থেকে। চেষ্টা করবে পরীক্ষার প্রথম দিন একটু আগে চলে যেতে, 1 ঘন্টা আগে ডেফিনেটলি চলে যেতে, ঠিক আছে? কারণ পরীক্ষার হলে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, হয়তো দেখবে চেনো, হয়তো কাছাকাছি পড়বে সিট, তাও একটু আগে গেলে গিয়ে একটু দেখে রাখলে, এনভায়রনমেন্ট সম্পর্কে একটু নিজেকে অ্যাক্লিমাটাইজ করতে হবে সেখানে, যে কিরকম এনভায়রনমেন্ট, চারপাশটা কিরকম একটু দেখে নিতে হবে, ঠিক আছে? তাহলে এবারে আমরা ঢুকবো হচ্ছে পরীক্ষার গল্পে। ওকে, সবাই রেডি? সবাই রেডি? তাহলে এবার আমরা সরাসরি ঢুকবো হচ্ছে পরীক্ষা দিনের সাজেশনের গল্প। প্রথম বক্তব্য হচ্ছে, ভালো করে শোনো। প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। চেষ্টা করবে বাংলা পরীক্ষা, প্রথম পরীক্ষা যে কোনো হোক না কেন, প্রথম পরীক্ষাটা খুব ভালো করে দিতে। তার জন্য ভালো করে পড়বে, রচনাগুলো ভালো করে দেখে যাচ্ছ, লিখে প্র্যাকটিস করে যাচ্ছ, ভালো করে দেখে যাবে। কারণ আমি মনে করি প্রথম পরীক্ষা যদি ভালো হয়, তাহলে সেখান থেকে যে কনফিডেন্সটা আমাদের মধ্যে আসে, সেই কনফিডেন্স থেকে কিন্তু আমরা পরের পরীক্ষাগুলো ইজিলি অনেকটা ডিল করে নিতে পারবো। হ্যাঁ, পরীক্ষার সময় অনেক কিছু মনে নাও থাকতে পারে, ভুলেও যেতে পারো তোমরা, মেবি অর মে নট বি, কিন্তু তাও একটা যদি মনের জোশ থাকে যে আমি পারবো, আমি ভালো করে লিখবো, লিখে আসবো, এটা কিন্তু অবশ্যই তোমাদের টার্গেট থাকবে প্রথম পরীক্ষার ক্ষেত্রে। প্রথমে বাকি পরীক্ষার কথা কিচ্ছু ভাববে না, প্রথম পরীক্ষা তো প্রথম পরীক্ষা, এটা হলো গল্প। নেক্সট বক্তব্য, তোমরা প্রত্যেকে জানো পরীক্ষার দিন যখন যাচ্ছ তার আগের বা আগের দিন পেন পেন্সিল যে পেনে লেখা অভ্যস্ত, দেখবে এই সময় পরীক্ষার দিনের জন্য দেখবে বাড়ির লোকেরা একটা স্পেশাল একটা পেন দেয়, তাই না? এই পেনে তুই পরীক্ষা দিবি, এই পেনটা তুই নিয়ে যাবি। ডেফিনেটলি তোমরা সেই পেনে পরীক্ষা দিতেই পারো, কিন্তু এমনটা করো না যে এমন একটা নতুন কোনো পেন তোমাকে দিল যে পেনে তুমি লিখে অভ্যস্ত নয়, তুমি সেই পেনটা আগে কোনোদিন লেখোনি, তুমি পরীক্ষার হলে গিয়ে লিখতে বসলে, এখন তোমার হাতে বারবার স্লিপ কাটছে বা ভালো করে গ্রিপ হচ্ছে না, তাহলে কিন্তু সেখানে সমস্যা হতে পারে। তাই যে পেনে পরীক্ষা দেবে সেই পেনেই কিন্তু আজ থেকে শুরু করে 1 তারিখ পর্যন্ত কিন্তু টানা বাড়িতে লেখা প্র্যাকটিস করে যাবে। বুঝতে পারলাম প্রত্যেককে? সবাইকে একটু কমেন্ট বক্সে আসতে বলবো, ডেফিনেটলি প্রত্যেককে বলবো, যারা এখানে দেখছো, যারা ইউটিউবে দেখছো, প্রত্যেককেই বলবো যে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে লিখে প্র্যাকটিস করছো। পেন্সিল কি নেবে? HB পেন্সিল নিচ্ছ এবং 2B পেন্সিল নিচ্ছ। 2B পেন্সিলটা আঁকার জন্য বেটার, কারণ সেক্ষেত্রে অনেক সুবিধাজনক হয়, খসখসাটা কম করে, এটা হলো ব্যাপার। 3 নম্বর পার্ট, শার্পনার নিচ্ছ, ইরেজার নিচ্ছ, যেমন নেয়া মোটামুটি নিয়ে রাখছো, তোমার ব্যাপার, সেটা আমার দেখাবে। পেন 2টো কালারের নেবে, নীল আর তোমার হচ্ছে কালো কালি। চেষ্টা করবে নীল কালিতে লেখা, কালো কালিতে লিখতে পারো, কোনো অসুবিধে কিছু নেই, চাপ নেই, ঠিক আছে? পেন্সিলের জন্য HB পেন্সিল নেবে একটা। HBর মধ্যে যেটা হয় অপসরা এক্সট্রা ডার্ক একটা পেন্সিল হয়, সেটাতেও HBরও কাজ চলে, আঁকার জন্য কাজ চলে। আর অপসরা 2B বলে একটা নীল কালার পেন্সিল, সেটা নিতে পারো। অপসরা না হয় তুমি ডোমস নেবে, কোনো অসুবিধা নেই। ডোমসের আমার ঠিকঠাক হাতে আমার সেট করা না, কারণ ওখানে 3টে খাঁজ রয়েছে, আমার ধরতে অসুবিধা হয়, আমি লিখতে পারি না ডোমস, এবং আমার যেহেতু 15 দিনের মানুষ, তার জন্য একটু অসুবিধা হয় তার একজন। ওকে, তো এইটা হলো বক্তব্য, ঠিক আছে? এবারের বিষয় যেটা হচ্ছে সেটা হলো যে সেট ফেট করলে চাঁদা, কম্পাস, যা যা নেওয়ার, স্কেল টেল নেওয়ার। আবার বলছি, নিজের স্কেল নিজে কিন্তু ক্যারি করবে, কাঠের হোক, প্লাস্টিকের হোক, স্টিলের হোক, নিজের স্কেল নিজে কিন্তু ক্যারি করছো। একটা বড় স্কেল রাখবে, একটা ছোট স্কেল রাখবে। জ্যামিতি বক্স আছে, তার মধ্যে কম্পাসটাকে ভালো করে সেট করে নিয়ে যাবে। কম্পাসের মধ্যে ছোট পেন্সিল আলাদা করে সেট করে নিয়ে যাবে। এমন ভাব কিছু করবে না যাতে করে একটা পেন্সিল যেটাই আঁকছো ওটাই আবার খুলে নিয়ে গিয়ে কম্পাসে অ্যাড করছো না। কম্পাসের মধ্যে ছোট পেন্সিল সেট করে বাড়িতে লিখে নিয়ে যাবে ঠিকঠাক আছে কি নেই।
এটা হলো ব্যাপার। স্কেল, পেন্সিল, রাবার, ইরেজারের সমস্ত গল্প হয়ে গেল। সমস্ত ব্যাগটা গোছাবে এবং যেটা নেবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। রেজিস্ট্রেশন কার্ডটা সামনে রাখতে পারো, অ্যাডমিট কার্ড হলেও চলে যায়, ঠিক আছে? দেখে নিচ্ছ এবং দেখে নেবে যা যা তোমাকে নিতে বলবে অবশ্যই নিয়ে নিচ্ছ। বোর্ড নিচ্ছ, বোর্ড চেষ্টা করবে ট্রান্সপারেন্ট বোর্ড নিতে। পিচ বোর্ড নেবে না, অনেক জায়গায় অ্যালাউ করে না। কেন অ্যালাউ করে না? স্যার আমরা কি দোষ করলাম? তোমাদের দোষের জন্য নয়, তোমারই রুমের মধ্যে কোনো এক বন্ধু হয়তো বোর্ডের মধ্যে কিছুটা লিখেছে, হয়তো সেটা হয়তো তার দাদার বোর্ড ছিল, সে লেখিনি, বা টিচার দেখলো একটু খেরুস টিচার পড়েছে গার্ডে, বলছে এই বোর্ডে আমি অ্যালাউ করবো না। তো হঠাৎ করে যদি মাথাটা করকে যায়, বলবে এইখানে কাউকে বোর্ড অ্যালাউ আমি করতে দেবো না, তখন কিন্তু বিপদে পড়বে। তাই বোর্ড, কোনো পিচ বোর্ডের বোর্ড নেবে না। প্লাস্টিকের দেখবে ট্রান্সপারেন্ট বোর্ড হয়, সাদা, সবুজ বা ট্রান্সপারেন্ট যেগুলো, সেগুলো ক্যারি করছো, নিয়ে যাচ্ছ। লেখালেখির কোনো ঝামেলাই থাকবে না, তুমি ইজিলি বোর্ডটাকে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? এটা হলো ব্যাপার। নেক্সট গল্প, পরীক্ষার দিন যখন যাচ্ছ পরীক্ষা দিতে পরীক্ষার হলে, তার আগের দিন চেষ্টা করবে কি, একদমই তাই, শুভশ্রী তাই বলছে, অ্যালাউ নেই সেখানে। আগের দিন, আগের রাতে বা তার 3-4 দিন আগে একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে হবে। আমি কিন্তু আস্তে আস্তে ঢুকছি এবার ডিটেলটায়। পরীক্ষার আগের দিন বা তার 3-4 দিন আগে থেকে খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল মানে বিরিয়ানি, চিকেন কষা, মটন কষা, চাউমিন, এই সব ঝাল তেল কিন্তু খাওয়া যাবে না। কেন? যত তেল ঝাল মশলা, রসুন, পেঁয়াজ এগুলো খাবে, তোমার হাইপোথ্যালামাস বেশি করে অ্যাক্টিভেটেড থাকবে, অ্যাজিটেটেড থাকবে, তোমার কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার সম্ভাবনা থাকে। হয়তো পেটটা গুড়গুড় করলো, পেটটা ভার হয়ে গেল, গ্যাস হয়ে গেল, অ্যাসিডিটি হয়ে গেল, সমস্যা হতে পারে। এটা কিন্তু মনে রাখতে হবে। কেন? কারণ তোমরা পড়েছো পরীক্ষার দিন অনেকে স্ট্রেসে থাকো, পরীক্ষার আগে ঘুম হতে চায় না ঠিকভাবে, ঠিক আছে? তখন কিন্তু বডিতে কর্টিসল বেরোতে আরম্ভ করে, স্ট্রেস হরমোন কিন্তু বেরোতে আরম্ভ করে। তখন দেখবে অটোমেটিক্যালি কিন্তু অনেকের দেখবে জ্বর চলে আসে, বিশেষ করে পেট খারাপ দেখবে হয় অনেকের, হয় না? শুনেছো হয়তো অনেকের ক্ষেত্রে, দেখবে সেখানে কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো একদম হালকা খাবার খাওয়ার চেষ্টা করবে। অনেকের বাড়িতে এরকম থাকে, আমার ছেলে বা মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তার জন্য বড় একটা মাছের পেটি নিয়ে দিলাম, একটা সুন্দর করে মাছের বেশ কষা কষা করে ঝোল তৈরি করলাম। না, বাড়িতে মা বাবাকে বলবে আমাকে হালকা খাবার দাও। কিন্তু পরীক্ষার আগের দিন খেলে কিন্তু হবে না, চেষ্টা করবে 1 সপ্তাহ খেতে। কেন? হয়তো তুমি টানা 3-4 দিন ধরে ঝাল খাবার খেলে, পরীক্ষার আগের দিন 1 সপ্তাহ খেলে, তোমার তো ট্রেন্ড হয়ে গেছে ঝাল খাবার খাওয়া। তোমার পরীক্ষার আগের দিন ওরকম বেসাদের ঝোলপানা খাবার খেলে মনে হয় ধুর ভাল লাগছে না, তখন মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে। তো বাড়িতে বলবে চেষ্টা করবে একটু হালকা খাবার খেতে, ঠিক আছে? রিচ খাবার খাবে না, তাতে করে শরীরটা ঠান্ডা থাকবে, বডি সেফ থাকবে, হজমের সমস্যা কোনো হবে না। কারণ আবার বলছি, প্রত্যেকের ঘুম হবে না। কারণ ঘুম হবে না বলতে, ঘুমোলেও দেখবে কিন্তু অনবরত মাথা কাজ করবে, সজাগ কিন্তু থাকবে, এটা মনে রাখতে হবে। এবার পরীক্ষার দিন কে কটায় ঘুমোবে এটা প্রত্যেকের উপর ডিপেন্ড করছে। কেউ 12টায় ঘুমাও, কেউ 1টায় ঘুমাও, কেউ 3টে ঘুমাও, তার ব্যাপার। আমি বললে কাউকে শুনতে হবে এমন কোনো ব্যাপার না, এটা তার সমস্যা, পুরোটাই নিজস্ব ব্যাপার। তো তোমরা তোমাদের মতো করে দেখে নেবে কিভাবে তোমাদের কোনটা। তবে আমি প্রেফার করব একটু আগে আগে ঘুমিয়ে পড়ো, কারণ যেহেতু তোমাদের 10:45 থেকে পরীক্ষা, মানে মিনিমাম তোমাদের তো 8টা 8:30টার মধ্যে রেডি হয়ে যেতেই হবে প্রতিদিন পরীক্ষার দিনগুলোতে। তাহলে তোমায় কিন্তু 6টা থেকে 7টার মধ্যে বিছানা ছেড়ে উঠতেই হবে। তাহলে যাতে করে 6টা থেকে 7টার মধ্যে বিছানা ছেড়ে উঠতে পারো, এরকম একটা টাইম ফ্রেমে চেষ্টা করবে 12টার মধ্যে 1টার মধ্যে অন্ততপক্ষে শুয়ে পড়তে, ঠিক আছে? শোয়ার পর কোনো রকম কিন্তু মোবাইলকে ব্যবহার করবে না, ঠিক আছে? মোবাইল ব্যবহার মানে কি, এই লাস্ট 1 সপ্তাহে কিন্তু তোমাকে ইউটিউব জ্বালিয়ে খাবে, এই বলে দিলাম তোমাকে, জ্বালিয়ে খাবে। লাস্ট মিনিটের সাজেশন পরীক্ষার আগে দেখে যেতেই হবে। পরীক্ষার বিষয়গুলো এইগুলো কিছু করবে না, এগুলো অবশ্যই দেখে যেও, এইগুলো আসবেই আসবে 100 এইগুলো থেকে সাবধান। এগুলো তোমরা চাইলে দেখতে পারো দিনের বেলা, রাত্রিবেলা কিন্তু কখনো দেখবে না। কারণ ইউটিউব এবং ফেসবুকে কিন্তু এইভাবেই অ্যালগো সেট করা থাকে, তাতে করে এই সময়তে দেখবে তোমাদের এই সমস্ত ভিডিওগুলো বারবার কিন্তু তোমাদেরকে দেখানো হবে। এটা কিন্তু ওদের অ্যালগোরিদমে সেট আছে, এটা তোমাদের কিছু করার নেই, এটা অ্যালগোটাই সেট আছে এভাবে। তো একটু চেষ্টা করবে একটু এটা থেকে দূরে থাকা, অর্থাৎ রাত্রিবেলা হয়ে গেছে একটু গান টান শুনলে ভালো লাগলো দেখে শুয়ে পড়লে, বা যদি ফোন ঘাটতেই হয় না, দিনের পার্টিকুলার টাইমে একটু দেখে নিলে কোথায় কি আছে, মনে হলো যে দেখা উচিত, একটু দেখে নিয়ে রেখে দিলে। কিন্তু বেশি ঢুকবে না, কারণ সেখানে সময় খেয়ে নেবে। দেখতে কিন্তু ভালো লাগবে, আবার বলছি তোমাকে, প্রত্যেকটা এরকম জায়গা দেখার সময় ডোপামিন বেরোবে, দেখতে কিন্তু ভালো লাগবে, কিন্তু চেষ্টা করবে নিজে পড়তে,
নিজে পড়তে, নিজে লিখতে। আবার বলছি, ভিডিও দেখে ভালো লাগা আর নিজে লেখার মধ্যে কিন্তু ফারাক আছে। এটা যারা লেখা প্র্যাকটিস করছো না তারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে বুঝবে, বিশেষ করে বাংলা, ইতিহাস, ভূগোল এবং ইংলিশের আনসিন লেখার সময় কিন্তু বুঝবে, এবং বড় প্রশ্ন লেখার সময়। তো দেখতে ভিডিও ভীষণ ভালো লাগে, মনে রাখতে ভালো লাগে, লিখতে গিয়ে সমস্যা হয়। তো বাড়িতে লেখাটা প্র্যাকটিস করবে, এটা মাথায় রেখে চলো। এটা গেল। পরীক্ষার হলে যাচ্ছ, বাবার সাথে মায়ের সাথে যাচ্ছ, যে যেরকম ধরো প্রণাম টনাম করে বেরোলে ঠিকঠাক, যেরকম যাদের দরকার হয় তাদের ব্যাপার, বেরিয়ে পরীক্ষার হলে গিয়ে চেষ্টা করবে বাকি বন্ধুদের সাথে একটু ডিস্টেন্সটা মেনটেন করে চলতে। কেন? তুমি হয়তো কেউ সাইডে গিয়ে পড়ছে, কেউ এ করে পড়ছে, কেউ হয়তো একটু খেজুরি আলাপ করতে, কিরে ভাই এটা পড়েছিস, কিরে ভাই দেখে এলাম, ও যা পড়েছি না, যা ভিডিওটা দেখেছি না, একদম পুরো সাজেশন করে দিয়েছি, এখান থেকেই আসবে। এইগুলোতে শুনবে না। এগুলো যখনই শুনবে তোমার কিন্তু ব্রেন অ্যাজিটেট হতে শুরু করবে, ইস এটা বললাম না, ইস এটা দেখলাম না। তো একটু দূরে থাকবে, একটু ডিস্টেন্সে থাকবে। যখন ঘন্টা পড়বে, যখন জানো, তখন গিয়ে চুপচাপ ঢুকে নিজের সিটে গিয়ে বসে পড়বে। সিটে বসার পর দেখে নেবে রুম টু অ্যালটেড হওয়ার পর কোথাও কোনো কাগজের টুকরো ফুকরো পড়ে আছে কিনা, কোথাও কিছু লেখা আছে কিনা। ঠিক আছে? অনেকে অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করে এবং করবে, আমি অনেকে জানি, বাট নিজের জায়গাটা ভালো করে দেখে নেবে। কারণ এখানে কিন্তু যদি বাই এনি চান্স এরকম কোনো সমস্যা হয়, দেখছো বা দেখতে পাচ্ছ, ইমিডিয়েট কিন্তু টিচারকে জানাবে। কারণ এই একটা সমস্যা বা এনভায়রনমেন্টের মধ্যে পড়লে কিন্তু একটা টেনশন কাজ করে। এই টেনশন কিন্তু নেওয়ার জায়গা তোমাদের এখন নেই, প্রয়োজনও নেই, কারণ তোমরা যা পড়েছো এনাফ তোমাদের জন্য। এবার পরীক্ষার তোমায় খাতা দেওয়া হলো। খাতা দেওয়ার পর তোমার এবারের যে খাতা, তার প্যাটার্ন থাকবে এইটা। ঠিক আছে? খাতার প্যাটার্ন থাকবে এইটা। এখানে তুমি দেখে নেবে সিরিয়াল নাম্বার অফ কোয়েশ্চেন পেপার। এটা হচ্ছে নতুন একটা হয়তো আসার সম্ভাবনা একটা আছে। ঠিক আছে? জাস্ট আ মিনিট। এখানে তোমার সিরিয়াল নাম্বার অফ কোয়েশ্চেন পেপার একটা পার্ট এখানে থাকবে। যে কোয়েশ্চেন বুকলেটটা থাকবে তার সিরিয়াল নাম্বার কি যদি থাকে সেটাকে তোমরা লিখবে, বা যিনি খাতা চেক করবেন, সাইন করবেন, তিনি লিখে দেবেন, দেখে নেবে ইনস্ট্রাকশনে কি আছে। তারপর হচ্ছে নাম্বার অফ লুজ শিটস, অর্থাৎ তোমাকে বললাম 7খানা পাতা দেবে, মানে একটা পুরো স্টেপল করা পাতার বাঞ্চ থাকবে, সেখানে 7খানা পাতা। স্যার আপনি একটু আগে 14খানা বললেন, ওই যে 7-এর এপিড ধরে নাও, তাহলে 14খানাই হচ্ছে। তো এখানে মোটামুটি ভাবে তোমার 14খানা পাতায় লেখার পরে যদি তোমার এক্সট্রা শিট লাগে, তাহলে ডেফিনেটলি তুমি এখানে কি করবে, +1 একটা পেজ নিয়েছো, +1 দুটো পেজ নিয়েছো, +1 তিনটে পেজ নিয়েছো। বোঝাতে পারলাম প্রত্যেককে? হ্যাঁ কি না? বোঝাতে পারলাম? যে কটা তোমরা পেজ নিচ্ছ +1 করে কিন্তু লিখে দেবে। কখন লিখবে? পেজ নেওয়ার সঙ্গে সঙ্গে লিখতে পারো, বা যখন সুতোয় বেঁধে দিচ্ছ তখন, বা স্টেপল করে দিচ্ছ তখন এখানে কিন্তু মেলাবার সময় লিখে দেবে। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার অফ কোয়েশ্চেন পেপার। মানে হচ্ছে কোয়েশ্চেন পেপার যেটা দেবে একটা সিরিয়াল নাম্বার থাকে, একটা নাম্বার থাকে, সেটা এখানে রয়েছে। ঠিক আছে? এটা ব্যাপার। তুমি ডিরেক্ট 3ও লিখতে পারো, +3 লিখতে পারো, অসুবিধা নেই, কোনো ব্যাপার না। আমি এইভাবে লিখতে পারো, কোনো অসুবিধা। ঠিক আছে? অসুবিধা কিছু হবে না। ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি একজন বলছে টিচার লিখবে না, এটা তোমরা লিখবে। এটা তোমরা লিখবে, এটাকে তোমরা পেজ নিচ্ছ, তোমরা লিখবে। সিরিয়াল নাম্বারটাও টিচার তোমাদের বলে দেবেন লিখতে, সেখানে দেখে নেবে। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? বেশ। আচ্ছা, সেন্টার কোড ফোর্ট, এখানে তোমার সব বলে দেওয়া হবে, লিখে নেবে। এখানে টিচার সাইন করবে যিনি আছেন। ঠিক আছে? এবারে বক্তব্য হচ্ছে তোমার এই লেখা থাকলো বোর্ড, তোমার এখানে ডেফিনেটলি এখানে তোমার সাবজেক্ট যাবে। সাবজেক্ট তুমি লিখছো লাইফ সায়েন্স, যেহেতু লাইফ সায়েন্স আমি পড়াচ্ছি তার জন্য এটাই লিখবো। ঠিক আছে? ইএনসি লাইফ সায়েন্স, বা ধরো তুমি বাংলায় লিখতে চাও, ডেফিনেটলি তুমি এখানে জীবন বিজ্ঞান লিখতে পারো, তবে আমি প্রেফার করব ইংলিশে লিখবে এটাকে। ঠিক আছে? নেম তুমি চলে এসে এখানে লিখে দেবে, ক্যাপিটাল লেটারে লিখবে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু বের করলাম, সবকটা ক্যাপিটালে লিখবে এখানে। ওকে? সবকটা ক্যাপিটালে লিখবে, LIFE। বেঙ্গলির ক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশে দেখে নেবে এখানে SCIENCE হলো। নেম চলে এসো, আমি পরীক্ষা দিচ্ছি, TIPATRA।
ঠিক আছে, রোল নাম্বার দেখবে অ্যাডমিট কার্ডের মধ্যে আছে, রোলটা লিখছো এবং নাম্বার লিখছো, দেখে নিচ্ছ। রেজিস্ট্রেশন নাম্বার ডেফিনেটলি নিয়ে যাচ্ছ, রেজিস্ট্রেশন কার্ড, তার নাম্বারটা কিন্তু ভালো করে দেখে লিখে নেবে। ঠিক আছে, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, মানে কোন ল্যাঙ্গুয়েজে অ্যান্সার লেখা হবে, কি হবে, ডেফিনেটলি তোমরা বেঙ্গলি মিডিয়াম তো এখানে বেঙ্গলি লিখবে, যারা ইংলিশ মিডিয়াম তারা ইংলিশে লিখবে। ঠিক আছে, বেঙ্গলি। এবং আবার বলছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, রোল এবং রেজিস্ট্রেশন যেন কারো ভুল না হয়, মানে বিশেষ করে এই 4-5খানা পয়েন্টই যেন ভুল না হয় বলা উচিত আমার, কারণ এইগুলো ভুল হয়ে গেলে কিন্তু গেল, গল্প শেষ হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমাকে দেখে নিতে হবে, রোল রেজিস্ট্রেশন নাম্বার যেন কোনোভাবেই যেন ভুল না হয়। নম্বর মানে হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডে দেখবে রোল আর নম্বর লেখা রয়েছে, অ্যাডমিট কার্ডে দেখবে রোলের গল্প এরকম রোল নাম্বারটা দিয়ে মাঝে একখানা হাইফেন থাকে, হাইফেন থাকে তো প্রত্যেকে দেখবে হাইফেন থাকে, হাইফেনের পরেরটা হচ্ছে নম্বর। ক্লিয়ার সবার কাছে? হাইফেনের পরেরটা হচ্ছে নম্বর, নম্বরটা এখানে লিখবে। ঠিক আছে, তো এইটা কিন্তু খুব সাবধান। তাহলে স্যার খাতা আসার পর আমরা কি লিখবো? খাতা আসার পর সবাই, ভাই স্কেলটা দিবি, ভাই ভাই স্কেলটা দে না, ভাই আনিনি। খাতা আসার পর আগে এইটা ফিল আপ করবে, পাশের বন্ধু ঝাটপাট ঝাটপাট করে কাটুক, লাইন টানুক, কোনো চিন্তা নেই, লাইন না কাটলেও অসুবিধে নেই, এটা ঠান্ডা মাথায় ফিল আপ করবে। বোঝা গেল? ক্লিয়ার সবার কাছে? ঠান্ডা মাথায় ভালো করে, কোন রকম যেন কাটাকুটি না হয়, আমি কিন্তু বলে দিলাম, কোন রকম কাটাকুটি না হয়, সব চিন্তা মাথা থেকে ছেড়ে দেবে। তখন ওখানে তোমাদের গল্প, খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, শেষ ঘন্টা পড়ার আগে পর্যন্ত গেমটা তোমাদের হাতে আছে, লাস্ট ঘন্টা পড়ার আগে পর্যন্ত যা করার করে না। এটা লেখার পরে এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখে নেবে কি করে করবি কি না করবে, মানে বলা আছে এখানে যে পরপর লিখতে, যে কোনো তখন তুমি অ্যান্সার যখন লিখছো তার নাম্বারটা মেনশন করতে বিশেষ করে। ঠিক আছে, আর এখানে তোমার কোয়েশ্চেন দিয়ে মার্কসের গল্প এখানে দেওয়া থাকবে। এখন একটু প্যাটার্নটা হয়তো পাল্টাবে, তোমাদের জন্য নয়, যারা খাতা দেখবে তার জন্য পাল্টাতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে তোমার যারা স্ক্রুটিনি করবে, যারা হেড এক্সামিনার, তাদের সাইন থাকবে, তোমাদের কোনো কাজ নেই এখানে। ঠিক আছে, এই হলো গল্প মেন পেজের। এবার হচ্ছে তুমি যদি লুজ পেজ নাও, সেটা কিরকম থাকবে? লুজ পেজের গল্প হচ্ছে এইটা। ঠিক আছে, লুজ পেজ থাকতে পারে এইটা, এরম একটা প্যাটার্ন, এরম প্যাটার্ন নাও থাকতে পারে। মেবি বলে দিলাম কি লিখতে, মানে কি লিখতে হবে দেখে নাও। লুজ পেজের গল্প, লুজ পেজে কি ডেফিনেটলি তুমি এখানে সাবজেক্ট লিখবে, আবার এখানে রোল নাম্বারের গল্প লিখছো, এখানে নেম লিখছো ক্যাপিটাল, রেজিস্ট্রেশন নাম্বার লিখছো এখানে, আর এখানে কিন্তু ডেফিনেটলি তোমার এখানে সাইন করবেই, এটা আমার সাইন করবে না, সাইন করাতেই হবে লুজ পেজে। দেখে নেবে লুজ পেজে নেওয়ার সময় সাইনের কি ব্যাপার আছে। স্যার আমার সিট যদি একদম লাস্ট বেঞ্চে পড়ে কি করব? যিনি আছেন ওনাকে বলবেন, ম্যাডাম একটু পেজটা দিয়ে যাবেন, উঠতে গেলে পায়ে লাগছে, বলবে, পায়ে না লাগলেও বলবে। লুজ পেজ যখন লাগবো করছে, অনেকে কি করো, স্যার এখানে শেষ করে এসে তবে না, যখন এখানে লেখা শুরু করছো, জানো তো যে আরো পেজ লাগবে, এখানে লেখা শুরু করতে করতেই আর একটা লুজ পেজ চেয়ে নেবে। বোঝাতে পারলাম প্রত্যেককে? হ্যাঁ কিনা বুঝতে পারলে? এখানে লেখা শেষ করতে না করতেই প্রথম লাইন লেখার পরই বুঝে গেছো লাগবে, তখন লুজ পেজ চেয়ে নেবে। কেন? কারণ তোমাদের কাছে তখন টাইম থাকবে, সে কারণ ধরো তোমার শেষ হলো, শেষ হওয়ার পর তোমার মনে হলো সে এবার লুজ পেজ লাগবে, তার জন্য বসে থাকো, তার জন্য উনি আসবেন, সাইন করবেন, সময় যাবে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেকটা তোমাদেরকে সময় বাঁচিয়ে দেয়, এগুলোকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে, একেবারে দুটো দিক, একটা দিক যদি মনে হয় দুটো নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। অনেক জায়গায় একটা দেয়, বলো লিখেও দেবো, অনেক জায়গায় দুটো দেয়, নিয়ে নেবে, কিন্তু সাইন অবশ্যই করে নেবে ব্যাপারটা। ঠিক আছে, এবারে তাহলে পেজের গল্প হচ্ছে এইটা, তাই তো? এই তুমি পেজ পেলে, এবার পেজের মধ্যে কি, যে কোনো পেজ, সেটা এই হোক যাই হোক, লাইন টানতে হবে। লাইন টানা মানে কি? তোমার লাইন হচ্ছে স্কেল ফেলে দাও, ওপর দিকে লাইন টানো। ঠিক আছে, অনেকে কি করে, অনেকে তৈরি করে একটা ঘর বাড়ি তৈরি করে, কি তৈরি করে, একটা জমিতে হয় না, জমির মধ্যে দেখবে সেই দিই আমরা, বেড়া মানে পাঁচিল ফাচিল দিই। ঠিক আছে, তা আমরা করি, অনেকে এরাম করে। ঠিক আছে, এইটা আচ্ছা, তাহলে এইটা দরকার নেই, কিচ্ছুর দরকার নেই, কোনো প্রয়োজন নেই, নিশ্চিন্তে করতে পারো, দরকার নেই, সময় যায় ফালতু। পরিষ্কার কথা এইটা করবে।
ঠিক আছে, আর এদিকের জায়গাটা মোটামুটি আইডিয়া আছে, একটু মুড়ে নিতে পারো এরকম। অনেকে দেখবে লাইন টানে না, মুড়ে নেয়, মুড়ে নাও, কিন্তু চেষ্টা করবে একটু বড় করে এখানটা না। কেন? যত ধরো 1.1 এখানে তুমি লিখছো, এটা দিলে হলো এই পোর্শনটা, এইভাবে তোর উত্তরগুলো জানবে। নেক্সট হচ্ছে ধরো বিভাগ ক, যে প্রশ্নের উত্তর যখন লিখছো তার বিভাগটা উল্লেখ করতে করতে হবে। চারদিকে মার্জিন দিতে পারো, দরকার পড়ে না, দিলে অসুবিধা কিছু নেই, কিন্তু দরকার পড়ে না সেটা। বিভাগ ক, দেখবে বলা থাকবে ইনস্ট্রাকশনে যে কোয়েশ্চেনের করছো, যে বিভাগের কোয়েশ্চেন করছো সেই কোয়েশ্চেন গুলো এক জায়গায় করতে। মানে স্যার 15খানা এমসিকিউ করতে হয়, ঠিক স্যার 13খানা পাচ্ছি, 2খানা মনে পড়ছে না, কি করব? স্যার 13খানা পাচ্ছি, মোটামুটি লিখলাম এখানে তো 1.13, তাহলে উত্তর লিখে দিলাম। স্যার 14-15 মনে পড়ছে না, কি করব? 14-15-র জন্য জায়গা ছেড়ে দেবে, বোঝাতে পারলাম? একটু বড় করে জায়গা ছেড়ে দেবে। ক্লিয়ার সবার কাছে, হ্যাঁ কি না? কেন? বিভাগ বললাম, প্রত্যেকটা বিভাগের উত্তর একটা জায়গাতেই রাখাটা বাঞ্ছনীয়, না হলে খাতা দেখতে গিয়ে অসুবিধে হয়, এটা খুব। তো জায়গা ছেড়ে দেবে। আচ্ছা হলো, এখানে হলো, বেশ। স্যার এখানে তাহলে শেষ হয়ে গেল, হ্যাঁ স্যার ঠিক আছে, অসুবিধা কিছু নেই। স্যার এখান থেকে কি নেক্সট বিভাগ থেকে শুরু করতে পারবো? নিশ্চয়ই করতে পারবো, অসুবিধা কিছু নেই। বা যদি মনে হয় না স্যার এখান থেকে না শুরু করতে ইচ্ছা নেই, স্যার বিভাগ কয়েকটা এখানেই হয়ে গেছে, বিভাগ খটা পরের পেজ থেকে, ডেফিনেটলি। বাট যদি এখানে তুমি শুরু করতে না চাও, তাহলে এখন তোমার কাটার দরকার নেই, কেটে ফেলার কিছু দরকার নেই, কেটে দেওয়ার দরকার নেই। পরীক্ষা শেষ হওয়ার পর যদি মনে হয় লেখার দরকার নেই, তখন এটা একটা স্ট্রোক দিয়ে দেবে। বোঝাতে পারলাম প্রত্যেককে? পরীক্ষা হয়ে গেছে, দেখেছো দরকার নেই, আমি স্ট্রোক দিয়ে দেবো, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই তোমাকে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, সঠিক হলেই হবে, ইংলিশ বাংলা, এটা তোমাকে দেখে নিতে হবে। যদি বলি স্যার আমার লেখাটা এইখানে শুরু হয়েছে, স্যার এখান থেকে একদমই না, এখানে লিখবেই না, পেজ অনেক আছে, পেজ দিতে পারবে, কোনো চাপ নেই, নিশ্চিন্তে পেজ দিতে পারবে। এগুলো নিয়ে দেখবে ইউটিউবে ভিডিও আসবে, এতগুলো বেশি পেজ দেওয়া হবে না, ভুলভাল ভিডিও, প্রতারণায় পা দিও না, ঠিক আছে? সময় খাবে বেকার। তো দেখে নিচ্ছ এই পার্টটা যা আছে কি না আছে, ঠিক আছে? হয়ে গেল। এবার নেক্সট গল্প। এবার যে বক্তব্য, ধরো তুমি লিখছো কোনো উত্তর, বড় প্রশ্নের উত্তর লিখছো, ধরো তুমি একটা এখানে কি করবে, হেডিং করলে, ঠিক আছে? হেডিং করছো, ধরো মনে হচ্ছে তোমাকে হয়তো ধরো মেটাফেজ থেকে দিয়েছে প্রশ্ন, সাপোজ মেটাফেজের দুটি বৈশিষ্ট্য লেখো, তো কি লিখবে? মেটাফেজের বৈশিষ্ট্য, এটা হবে হেডিং, ঠিক আছে? এটা হয়ে যাবে হেডিং, মেটাফেজের বৈশিষ্ট্য। এবার এখানে তুমি 1 নম্বর দিয়ে একটা বৈশিষ্ট্য লিখলে, 2 নম্বর দিয়ে আর একটা বৈশিষ্ট্য লিখলে, 2 নম্বর থাকবে। আঁকার দরকার আছে না? দরকার নেই, কিন্তু আঁকতে চাইলে পারো যদি সময় থাকে। তো যদি মনে হয় এমন কোনো প্রশ্ন, ধরো তোমার দিয়েছে হচ্ছে বায়োস্ফিয়ারিজম, আঁকার দরকার আছে, কোথায় আঁকবো? তুমি লেখার পর এইখানে আঁকতে পারো বা ডান দিকে আঁকতে পারো, একটা বক্স করে রাখলে, বক্স করে তুমি সেখানে আঁকাটা দেখিয়ে দিলে, এবং ডেফিনেটলি আঁকার পর তোমাকে লিখতে হবে কার ছবি, নাহলে কিন্তু আঁকার কোনো ভ্যালু থাকবে না। চিত্রটা কার, যে কোনো। স্যার আমি যদি ডান দিকে না এঁকে মাঝখানে, ডেফিনেটলি কোনো অসুবিধা নেই, আমি তোমাকে খাতা সাজানোর একটা পদ্ধতি বলছি, মাঝখানে নিশ্চিন্তে লিখতে পারো। স্যার প্রথমে আঁকলো কিনা, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি তোমাকে একটা প্যাটার্ন বললাম। স্যার আমি ডান দিকে না এঁকে বাঁ দিকে আঁকবো, হ্যাঁ কোনো অসুবিধা নেই। তবে আমরা যেহেতু বাঁ দিক থেকে লেখা শুরু করি, তো আমাদের ডান দিকে আঁকাটা থাকলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়, যার যেরকম বক্তব্য আছে। ক্লিয়ার, বোঝা গেল প্রত্যেকে? তো আঁকাটা যদি বক্স করে দিলে কি হবে বলতো, এটা দেখতে ভালো লাগে, রিকোয়ারমেন্ট খুব না। ভূগোলের যখন আঁকাগুলো আঁকছো, ফিজিক্যাল সায়েন্স আঁকাগুলো যখন আঁকছো, এগুলো যখন আঁকছো, ছোট্ট বক্স করে তলায় কার ছবি পয়েন্টিং করে দিয়ে দাও, এর মধ্যে একটা সুন্দর খাতাটা সাজিয়ে দেয়। তো যখনই এক্সামিনার খাতাটা দেখছেন যে বাহ খুব সুন্দর গুছিয়ে লেখা আছে, অটোমেটিক্যালি কিন্তু তার একটা মানে তোমার প্রতি সেই মানসিকতাটা পাল্টে যাবে, যে বাহ দারুণ ব্যাপার, এই পোর্শনটা দেখতে সুন্দর লাগবে, এটা ব্যাপার। এবার কেউ ধরো এদিকে লিখে যাচ্ছে, তারও নম্বর দেবে, কিন্তু কি বলতো, একটু পরিষ্কার হলে ভালো হয়। স্যার আমার তো হাতের লেখা ভালো না, কি করা যাবে? পরিষ্কার করে একটু গোটা গোটা করে লিখবে। এমনি আমারও যখন পরীক্ষা দিতাম লাস্ট 8 ঘন্টা হাতের লেখা তো ওই হায়ারোগ্লিফিক হয়ে যেত আর কি, কেউ বুঝতে পারতো না। মানে আমি বুঝতাম, আর যিনি টিচার দেখবেন তিনি বুঝতেন, আর কেউ বুঝবে না, এটা সবারই হয়, আশা করি আমি জানি।
আর এখানে অনেকে আসলে অনেকের হাতের লেখা ভীষণ সুন্দর, তারা তার মতো করে করবে, কোনো অসুবিধা নেই। কেন, বোঝা যায়। এবং বিশেষ করে নাম্বার গুলো ঠিকঠাক দেবে কিন্তু, কারণ এই নাম্বার ধরে কিন্তু কাউন্ট হয়, নাম্বার ধরে কিন্তু স্কুটিনি হয়, নাম্বার ধরে কিন্তু নম্বরগুলো যোগ করা হয়, এটা মাথায় রাখবে। তো যে কোনো যখন বড় প্রশ্ন বলছে মেটাফেজের দুটি বৈশিষ্ট্য বা পিবিআর এর ভূমিকা, হেডিং দেওয়ার চেষ্টা করবে, হেডিং দেওয়ার চেষ্টা করবে। ভূগোলের কোনো টিকা লিখতে দিয়ে দিচ্ছে, মালভূমি অঞ্চল, হেডিং দিয়ে লেখার চেষ্টা করবে, এটা টেকনিক। তাহলে হেডিং, তারপর বডি, তারপরে বড় প্রশ্নের ক্ষেত্রে হেডিং বডি একটা যদি নোট দিতে পারো, এন নোট। ধরো তুমি বড় প্রশ্ন করছো, বড় প্রশ্ন ধরো কি এলো, ধরো বললো হৃৎপিণ্ডের তুলনামূলক অন্তর্গঠন থেকে কিভাবে ওই ব্যক্তিকে আমরা ব্যাখ্যা করতে পারি তা লেখো। তাহলে এখানে হেডিং দেবে হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা, বলে পরপর পয়েন্ট করে করে মাছের হৃৎপিণ্ড, ব্যাঙের হৃৎপিণ্ড, সাপের হৃৎপিণ্ড, বাঘের হৃৎপিণ্ড হলো। ছবিগুলো পরপর পরপর থাকলো, একসাথে আঁকতে পারো বা পাশাপাশি আঁকতে পারো। দেওয়ার পর শেষকার নোট দেবে, একটা নোট, নোট লিখতে পারো বাংলায়, বিশেষ দ্রষ্টব্য লিখতে পারো, দ্রষ্টব্য লিখতে নোট। এর মানে কি, এক্সট্রা কিছু ইনফরমেশন, মানে কি আলাদা করে পড়তে হবে না, না না, ওর থেকেই পড়তে হবে। কি পড়বে, এক্সট্রা নোটটা কিসে দেবে? মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে মানুষ এবং পাখির 4টি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকলেও সরীসৃপ হিসেবে কুমিরের বডির মধ্যেও আমরা 4টি প্রকোষ্ঠকে দেখতে পাই। অর্থাৎ বলা যেতে পারে যে কুমির সরীসৃপ হলেও সেই সরীসৃপ উন্নত প্রজাতির, অর্থাৎ অভিব্যক্তির পথে অনেক বেশি উন্নত। এই দুটো লাইন লিখে দেবে। কি হবে স্যার, লেখার একটা কমপ্লিটনেস থাকবে। যখনই লেখার কমপ্লিটনেস থাকবে তখনই পরীক্ষকের মাথায় কাজ করবে এই ছেলেটি বা মেয়েটি বুঝে পড়েছে, বুঝে লিখেছে। এই জায়গাটা দরকার। যদি যারা দেখবে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, তাদের খাতা কিন্তু এইভাবে রেডি করা থাকে, এইভাবে রেডি করা থাকে। এই প্যাটার্নটাকে দেখে নাও যে কোনো জায়গার ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে ঝামেলা হয় না, পরীক্ষা ওখানে লিখে খাতা জমা দিতে হয়, দিতে হয়, পুরোটা প্রশ্নের মধ্যে লিখতে হয়, এটা ব্যাপার। বাকি ফিজিক্যাল সায়েন্স বলো, জিওগ্রাফি বলো, হিস্ট্রির ক্ষেত্রে বিষয়টা আলাদা। হিস্ট্রিতে আঁকা লাগে না, কিন্তু হ্যাঁ চেষ্টা করতে হয় পয়েন্ট ওয়াইজ লিখতে, কারণ হিস্ট্রিতে লেখা প্রচুর থাকে, পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে এখানে, সালগুলো বিশেষ করে। তাহলে এই পার্টটা হলো, বলে দিলাম কি করে করছো কি না করছো, কি করছো কি না করছো। নেক্সট, এবার ইংলিশের গল্প চলে এসো, ইংলিশ চলে এসো। এখানে ইংলিশের কোয়েশ্চেন পেপার এরকম। ইংলিশে কি হয়, কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু উত্তর করে সাবমিট করতে হয়, ঠিক আছে? ওকে, তো দেখে নাও এখানে ইংলিশের গল্প। এখানে হচ্ছে সেন্টারের নাম টাম থাকবে, যিনি দেখছেন তার সাইন করবেন, যিনি পরীক্ষক রয়েছেন, আর আমি সাইন করছি এখানে, ঠিক আছে? ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, টাইম 3 ঘন্টা 15 আওয়ার্স, ফার্স্ট 15 মিনিটস ফর রিডিং দ্য কোয়েশ্চেন পেপার, অনলি 3 আওয়ার্স ফর রাইটিং। 15 মিনিট তোমাকে প্রশ্ন পড়ার জন্য দেবে। অনেক জায়গায় কি করে, অনেক জায়গায় বলে ঠিক আছে আমরা প্রশ্ন দিচ্ছি, তোমরা লিখতেও পারো, অনেক সব জায়গায় করবে না, অনেক জায়গায় করতে পারে, সেক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়, কিন্তু চেষ্টা করবে যে 15 মিনিট একটু ভালো করে পড়তে, কোন পয়েন্টটা কোথায় লিখবো মাথায় নিতে একটু দেখে নিতে হবে এটাকে। তো এখানেও তাই গল্প, যে প্রথম কথা হচ্ছে রোল নাম্বার এখানে লিখছো, এটা তো এমনি লেখা, রোল নাম্বার লিখছো, নেম লিখছো, রেজিস্ট্রেশন নাম্বার লিখছো ডেফিনেটলি। আর এখানেও কিন্তু দেখবে বলা থাকবে এখানে কোয়েশ্চেন পেপারে, অ্যান্সার অল দ্য কোয়েশ্চেনস ইন দ্য স্পেস প্রোভাইডেড। স্পেস থাকবে, কোয়েশ্চেনের তলায় ফাঁকা জায়গা থাকবে, সেখানে তোমাকে অ্যান্সার দিতে হবে। দেয়ার ইজ এনাফ স্পেস ফর দ্য অ্যান্সার, মানে অ্যান্সার লেখার জন্য এনাফ স্পেস সেখানে দেওয়া আছে। এক্সট্রা শিটস উইল বি সাপ্লাইড বাই দ্য ইনভিজিলেটর ইফ রিকোয়ার্ড। যদি মনে হয় আনসিন প্যাসেজ লিখতে গিয়ে এক্সট্রা শিট লাগছে, তাহলে সেটাও কিন্তু প্রোভাইড হবে। কেন, অনেকের দেখবে হাতের লেখা তো ছোট ছোট হয় না, আমারই যেমন না, আমারই পেজে লিখেছিল, তো দেবে, কিন্তু ওই পেজ নিলে কিন্তু সেই আমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কটা পেজ নিচ্ছ এখানে কিন্তু দেখবে অনেক সময় লেখার জায়গা থাকে কি থাকে না, লেখার জায়গা হয়তো এখানে নেই, অবশ্যই কিন্তু এখানে লিখে দেবে সাইডে, একটা অন্তত পক্ষে একটা সাইডে লিখে দেবে +1 এক্সট্রা 1 পেজ বলে থাকতে পারে, এখনকার প্যাটার্নটাতে দেখে নেবে এই পার্টটা, ঠিক আছে? তো এখানে দেখে নেবে কত নম্বর রয়েছে, রিডিং কম্প্রিহেনশন সিনের 20 নম্বর, আনসিন 20 নম্বর, গ্রামার ভোকাবুলারি 20 নম্বর, রাইটিং 30 নম্বর, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই 10 নম্বর ভাইবা। তো লোকে ঝাড় খাবে কোথায়, ঝাড় খাবে হচ্ছে এইখানে, 30 নম্বর ঝাড় খাবে এখান থেকে, আর সিনে গিয়ে ঝাড় খাবে, বুঝলাম? আনসিন থেকে ঝাড় খায় না কেউ, আনসিনের নম্বর ঠিকঠাক চলে আসে। আনসিনে সমস্যা নেই, গ্রামারে সমস্যা নেই, যদি ব্লান্ডার না করো, ঝাড় হবে রাইটিং এ আর সিনে, ভালো করে লিখে রেখে যাচ্ছ। বিশেষ করে রাইটিং লেখার সময় টেন্সটা ভালো করে খেয়াল রাখবে, কার দ্বারা কার মাধ্যমে, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েসে লিখছো,
সেটা খেয়াল রাখবে। এই জায়গাটা ভুল হয়ে যায়, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের জায়গাটা, ঠিক আছে? এটা এই জায়গাটুকু দেখলে মোটামুটি যার কাছে যেরকম ভোকাবুলারি আছে সেই দিয়ে মোটামুটি একটা রান করা যায়, কিন্তু টেন্সে ভার্বে কিন্তু সমস্যা হয়, বা কিন্তু কোনো জায়গায় সমস্যা হবে না, ওই টেন্স আর ভার্বেই অর্ধেক টাইম চলে যায়, ভুল হয়ে যায়, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এই পার্টটা গেল। ম্যাথের ক্ষেত্রে এবার চলে আসে, এবার এগুলো এবার বলে আসি পর 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 সব কটা পার্টের। তাহলে বাংলা বলে দিলাম, প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা, সবাই রেডি? সব সাবজেক্ট আরেকবার সবার জন্য, ঠিক আছে? বাংলা প্রথম পরীক্ষা, ফাটিয়ে এক্সাম দেখবে, কোনো দিকে তাকাবে না, পুরো ঝেড়ে লিখে আসবে। যদি মনে হয় আগের দিন রাতে 1 ঘন্টা বেশি পড়তে হচ্ছে, পড়বে ভাই, কারণ জানো প্রথম পরীক্ষা ভালো দিতেই হবে। মোটামুটি একটা আইডিয়া আছে কোন কোয়েশ্চেন কি আসতে পারে কিরাম আসতে পারে, রচনা দেখে যাচ্ছ, প্রশ্ন ছেড়ে আসবে না। অন্তত পক্ষে তোমরা মানে বানিয়ে বানিয়ে অন্তত পক্ষে লিখে আসবে, কারণ বাংলাটা বানাতে পারবে, রচনা বানাতে পারবে, লিখে আসবে। এবং সব থেকে বড় কথা কি বলতো, আমি দেখেছি আমার স্টুডেন্টের ক্ষেত্রে, যেটা আমি যে মানে আমাদের বন্ধু বান্ধবরা ছিল, রচনা তো পয়েন্ট করে লিখতে হয়, তো পয়েন্ট গুলো লিখে না হেভি নম্বর পেতো। পয়েন্ট গুলো লিখে মানে ব্ল্যাকে লিখে 2 লাইন 2 লাইন 2 লাইন লিখে চলে এসছে, কেন? সবকটা পয়েন্ট কভার করেছে, হয়তো লিখতে পারেনি পুরোটা, কিন্তু সবকটা পয়েন্ট কভার করেছে। মাথা কাটাবে, এটা হলো ব্যাপার। নেক্সট হচ্ছে ইংলিশ, পেজের মধ্যেই যেটা দিচ্ছে কোশ্চেনের মধ্যে অ্যান্সার লিখবে, লিখে জমা দিচ্ছ, ভালো করে মিলিয়ে নেবে, বাকি নিয়ে চিন্তা নেই, আনসিন নিয়ে নম্বর পাবে, খালি টেন্স আর ভার্বটাকে ভালো করে দেখে নাও, বাকিটা দাঁড়িয়ে যাবে, ডিপেন্ড করছে কার কিরকম ভোকাবুলারি আছে তার উপর, ঠিক আছে? এটা ব্যাপার। নেক্সট হচ্ছে ম্যাথ। ভাই আবার বলছি, ম্যাথ একটা ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা। ম্যাথ করতে গিয়ে প্রথম কথা যদি কমন চলে আসে তো ভাই বাহবা, কিন্তু এই কমন আসতে গিয়ে কিন্তু ওভার কনফিডেন্সের জায়গাটা কাজ করে। ম্যাথ করছো 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 করছো, কোনো জায়গায় একটা স্টেপ জাম্প বা নাম্বার ভুল লেখার জন্য উত্তরে মিলছে না, উত্তরে না মিললে কিন্তু প্যালপিটেশন ছুটে যায় পরীক্ষার সময়, হাত ঘামতে শুরু করে, মাথা ঘামতে শুরু করে, এদিক ওদিক তাকাচ্ছি, সবাই করছে আমি করতে পারছি না, চাপ হয়ে যাবে। যে অঙ্ক মিলছে না একবার দেখবে সমস্ত ডিজিট গুলো ঠিক আছে কিনা একবার দেখে নিচ্ছ, যদি সেকেন্ড বারও না মেলে জায়গা ছেড়ে চলে আসবে, ওই নিয়ে সময় নষ্ট করবে না। ম্যাথের ক্ষেত্রে যে অঙ্কগুলো আগে পারবে সেগুলো আগে করবে, মানে কি স্যার 15খানা ধরো প্রশ্ন রয়েছে, আমি স্যার 11 নম্বরটা আগে করবো, তাই করো, কারণ তোমার একই বিভাগের মধ্যে অঙ্কগুলো আছে, অসুবিধে নেই, সেটা ভালো করছো আগে করো, যেটা ভালো পারবে, যেগুলো আগে পারবে সেগুলো আগে করবে। যদি মনে হয় আটকাচ্ছে, জায়গা ছেড়ে রেখে চলে আসবে, কারণ তোমাদের বলা আছে জায়গা ছেড়ে রাখবে, যদি পরে জায়গা না লাগে জায়গাটা ক্রস দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে অঙ্ক মিলছে না তার জন্য টানা বসে থাকবে না, কারণ সময় এখানে চলে যাবে, অঙ্কের ক্যালকুলেশনে সময় লাগে। আর তোমার কম্পাস অবশ্যই সেট করে নিয়ে যাচ্ছ, কিন্তু কম্পাস যখন চালাবে ভালো করে, আবার বলে দিচ্ছি, পেজ হবে পাতলা আর কম্পাসের ডগা হবে সরু। তো কি করা উচিত? খুব সাবধানে কম্পাসটাকে ফোটাবে, বারবার এক জায়গায় ফোটাবে না, পেজ যাবে ফুটো হয়ে। পেন্সিল আগে থেকে সেট করে নেবে, ভোতা পেন্সিলে কাজ করবে না। স্যার ভাই তোর কম্পাসটা দিবি, দেবে না বস, আমি বললাম দেবে না। খুব যদি চেনা পরিচিত না থাকে, জিগরি দোষ না হয় ভাই, দেবে না, পরিষ্কার বলে দিচ্ছি। বা নিজেরটা করা হয়ে যাবার পর তারপরে দেবে, কেন? এখানে একটু একটা সাইকোলজিক্যাল সমস্যা তৈরি হয়, বন্ধু বান্ধব চাইছে দেবো না, দেবে। যদি ইগনোর করে দিতে পারো ওয়েল এন্ড গুড, যদি না মনে হয় বলবে ভাই একটু আমি করে নি তারপর দিচ্ছি। বোঝা গেল প্রত্যেকে? ক্লিয়ার সবার কাছে? ভাই আমি একটু করে নি তারপর দিচ্ছি। কারণ এই দেওয়া নেওয়ার চক্করে ধরো কোনো যিনি কার্ড দিচ্ছেন তিনি যদি খারুস কোনো মানুষ হন, তাহলে কিন্তু কেস হয়ে যাবে, সেখানে একটা সমস্যা কিন্তু হতে পারে। এই জায়গাটা দেখে নিচ্ছ, স্কেল ভালো করে দেখে নেবে, স্কেল নিয়ে অনেকে বেঞ্চের মধ্যে ঘষো, এই করো, দেখে নেবে স্কেলের ধারগুলো ঠিকঠাক আছে কিনা, অনেক সময় এবড়ো খেবড়ো হয়ে যায়, দেখে নিচ্ছ ভালো করে। বৃত্তচাপ ভালো করে আঁকবে, যখন সম্পাদ্য প্রত্যেকে জানো চয়ন স্যার করিয়েছে, সম্পাদ্য যেগুলো আসবে সম্পাদ্য ছোট করে আঁকবে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট বৃত্তচাপের জায়গাটা গুজু করে দেয়, এই জায়গাটা যেখানে করতে শক্ত লাগে। মনে রাখবে যিনি খাতা দেখেন তিনি ওই জায়গাটাই দেখবেন ঠিকঠাক বৃত্তচাপ এসছে কিনা, এটা মাথায় রাখবে। কিন্তু সম্পাদ্য বড় করে আঁকার চেষ্টা করবে, পলিসি একই, সম্পাদ্যর ক্ষেত্রেও শেষের পাতায় করবে না, ভেতরের পাতায় করবে, গল্প সেই একই। উপপাদ্য সম্পাদ্য যাই হোক না কেন ভেতরের পাতায়, নাহলে সেটা কিন্তু লাস্ট পেজ থাকলে ঘষা লেগে সেটা কিন্তু নোংরা হয়ে যেতে পারে। হয়ে গেল হিস্ট্রির গল্প। ভাই পরিষ্কার কথা, একটু পড়তে তো হবে, সালগুলো ভালো করে মনে রেখো, যেগুলো বড় প্রশ্ন আছে খালি রিডিং দাও, খালি রিডিং দাও, খালি রিডিং দাও, খালি রিডিং দাও, দেখো রিডিং দাও, দেখো রিডিং দাও, দেখো রিডিং দাও, মনে হবে ভুলে যাচ্ছি।
সাইকোলজি কাজ করবে, ভুলে যাচ্ছি, মনে পড়ছে না, ওটা কি হলো। চাপ নেওয়ার কোনো কারণ নেই, আমাদের ব্রেন এমন ভাবেই তৈরি আছে যে ঠিক পরীক্ষার হলে তোমাকে মনে করিয়ে দেবে। কিন্তু এটা তুমি এক্সপেক্ট করো না যে পরীক্ষার আগের দিন পরে গিয়ে তুমি পুরো মনে রাখতে পারবে না, সেটা সম্ভব নয়, খুব কম লোক পারে সেটা করতে। ঠিক আছে, তো এটা কিন্তু ব্রেন তৈরি আছে সেভাবে। বারবার এটা বললাম না সব মনে পড়ে যাবে। একটু লেখো, লিখলে কি হয়, ভিজুয়ালের জায়গাটা আরো পরিষ্কার হয়। লিখলে কি হয় ভালো করে বুঝবে। কেন লিখতে বলি, তিনটে জায়গা কাজ করছে। লিখলে পরে তোমার মনে করতে পারছো, তুমি দেখতে পাচ্ছ, তোমার পেন দিয়ে লিখছো, আঙুল কাজ করছে, অনেকগুলো সেন্সারি মোটর অর্গান কাজ করছে বলে ব্রেনে ভালো করে বসে বিষয়টা, এমন লিখতে বলে পড়ে। ভূগোল মোটামুটি তোমরা জানো, ভূগোলে আঁকা আছে, আঁকা কিন্তু হবে, এবং ম্যাপ পয়েন্টিং ডেফিনেটলি, ম্যাপ পয়েন্টিং ভালো করে দেখে যাচ্ছ, পড়ে যাচ্ছ। যদি মনে হয় ভাই ম্যাপ পয়েন্টিংটা পাচ্ছি না, এটা কিন্তু আনঅফিশিয়ালি বলছি সবাইকে, যদি পাশের বন্ধু কোনোভাবে তোমাকে সাহায্য করে দিতে পারে এবং সেটা কোন রকম রিস্ক যদি না হয়, তাহলে সেটা দেখতে পারো। যদিও এটা টিচার হিসেবে বলা উচিত নয়, স্টিল যদি, কারণ ম্যাপ পয়েন্টিং এ তো ঝামেলা নেই, ও যদি একটু এরম করে দেয় তাহলে এমনি রেজিস্টার হয়ে যায়, তো ইয়েওয়ালা কাট দেনা, তাই হোক। তো এটা ব্যাপার, তো এটা আনঅফিশিয়ালি বললাম তোমাদের সবাইকে, তো দেখে নিতে পারো। ঠিক আছে, আবার বলছি এই ভরসায় কিন্তু যেও না। আমি গেছিলাম গ্রাজুয়েশনের পরীক্ষায় ভরসায়, আমি অর্ধেক পড়েছি, পেছনের জন্য অর্ধেক পড়েছে। তো সিট কিরাম পড়েছে, আমার সামনে দুজন, তারপরে বন্ধু, তারপরে আমি, আমার পেছনে দেওয়াল, আমার পেছনে বন্ধু আর পড়েনি, বন্ধু পড়েছে পাশের বেঞ্চের সামনের রোতে। আমি কিন্তু কেস খেয়ে গেছি পুরো গ্রাজুয়েশনের পরীক্ষায়, মাথায় রাখবে একটা পরীক্ষা। তো সিট কিরকম পড়বে বোঝা কিন্তু খুব মুশকিল, কোথায় পড়বে কি না পড়বে। সামনের বেঞ্চে পড়লে ওয়েল অ্যান্ড গুড, পেছনের বেঞ্চে পড়লে ঠেস দেওয়ার জায়গা থাকে, চলো অসুবিধা কিছু নেই। আর যখন বেঞ্চে বসছো, দেখে নেবে ঠিকঠাক বসতে পারছো কিনা, পা বার করে পা ঢুকিয়ে জলের বোতলটা দেখে নিচ্ছ, করছো, এই পোর্শনটা গেল। ভূগোল বলে দিলাম, আঁকার জন্য পেন্সিলেরই ডাকবে, প্যাস্টেল কালারই ডাকতে পারো। ফিজিক্যাল সায়েন্স, বাহ দারুণ ব্যাপার, প্রচুর স্যারেরা পড়িয়েছেন, প্রচুর স্যারেরা সাজেশন দিয়েছেন, ভালো করে পড়ে যাও। কিন্তু ভাই হাত জোর করে রিকোয়েস্ট করছি, সিজিএস আর এসআই পদ্ধতি যেন গুলিয়ে না যায়। প্রশ্নে যদি অঙ্কে এসআই তে তোমাকে জিজ্ঞাসা করে, অর্থাৎ কিলোমিটার বলো, মিটার বলো, যে গল্পগুলো থাকে, ঠিক আছে, কেজি থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি উত্তর দেখবে কিসে চাইছে, সিজিএস এ চাইছে না এসআই তে চাইছে। যদি উত্তর সিজিএস এ চায় আর এসআই তে যদি প্রশ্ন করা হয়, তাহলে ডেফিনেটলি একবার এসআই তে বা সিজিএস এ কনভার্ট করে নেবে। বোঝা গেল কি বোঝা গেল না বলুন? অবশ্যই কনভার্ট করে নেবে। জানা অঙ্ক কিন্তু ভুল হয়ে যায়, জানা কোশ্চেন কিন্তু ভুল হয়ে যায়, এটা খুব ভুল করে কিন্তু, বলে দিলাম। কিন্তু আবার তোমার যে এককগুলো আছে ভালো করে দেখে নিচ্ছ, কোথায় ইনভার্স যাচ্ছে, ত্বরণের এককগুলো ভালো করে দেখে নিচ্ছ, ইনভার্স দেখে নি। আর যদি ড্রয়িং করার দরকার হয়, পাশে ছোট্ট করে ড্রয়িং, আর্টিস্টিক ড্রয়িং করার দরকার নেই। লিওনার্দো দা ভিঞ্চি ভীষণ ভালো আঁকেন, কিন্তু আমাদের এই রাজ্যে একজন আছেন যিনি আঁকেন ভালোই, আমার ভালো লাগে না, কিন্তু আঁকেন ভালোই আঁকেন। তো তার কথা মনে করে আঁকতে যাবে তোমরা, যে খুব যে আর্টিস্টিক্যালি আঁকতে হবে এমন কোনো মানে নেই, একটা বোঝার মতো আঁকলেই হলো, সঠিক হলেই হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে, কে সেটা বলা যাবে না, যাকে হয়ে গেল। আর কি বাকি রয়েছে? জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল, গল্প, আত্মবিশ্বাস কিছু বাকি নেই। পরিবেশের পার্ট যেটা আছে ওটা ইজি, পারবে। ওকে, তো এই হলো পার্ট যা তোমাকে দেখে যেতে হবে পরীক্ষার জন্য। যে বিষয়গুলোকে বললাম অবশ্যই করে পরীক্ষার জন্য দেখে যাচ্ছ। ঠিক আছে, তো এই হলো গল্প আজকে। ওকে, তো বেশ, তো আজকের গল্প এখানেই আমরা শেষ করব। ঠিক আছে, সবাইকে মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার বিশ্বাস যে প্রত্যেকে সারা বছর ধরে পড়াশোনা করেছো, এবং সারা বছর ধরে পড়াশোনা করে একটা নলেজের জায়গা তোমাদের আছে, তোমরা বুঝেছো, তোমরা জানো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন লিখতে হতে পারে। কিন্তু এবারে দেখবে, আমি যখন ক্লাস শুরু করিয়েছিলাম, তোমাদের মনে আছে, আমরা সেই যুদ্ধ দিয়ে শুরু করিয়েছিলাম। তো আমাদের এই বোর্ডের শেষবারের যুদ্ধ, মাধ্যমিকের বা সেকেন্ডারি পরীক্ষার, তো এই যুদ্ধের সমস্ত গল্প হচ্ছে তোমাদের হাতে। এবার অস্ত্র তোমাদের হাতে আমি তুলে দিলাম, আমরা তুলে দিলাম। তো আমাদের পুরো বছরের গল্প আপাতত এখানে শেষ হলো। এখনো আমি আছি, পরীক্ষার দিনেও আমি নিশ্চয়ই আছি, পরীক্ষার আগের দিনও অবশ্যই থাকবো। বাট এবারে তোমাদের দায়িত্ব, যা পড়েছো, যেভাবে বুঝেছো,
পুরো বিষয়টাকে একবার ভালো করে দেখে নাও, রেডি করে নাও, এবং মনের মধ্যে সেই আত্মবিশ্বাসের জায়গাটা রাখো, তোমরা পারবে। শুধু একটা জিনিস মাথায় রাখবে সবসময়, যে তোমাদের রেজাল্টের ওপর কিন্তু অনেকের ভালো থাকাটা নির্ভর করে রয়েছে। হয়তো বাড়ির লোক বলবে খুব ভালো করে পরীক্ষা দিস, মাধ্যমিকে ভালো রেজাল্ট করতেই হবে। হয়তো অনেকে বলবে যে পাশের বাড়ির দাদা খুব ভালো নম্বর পেয়েছিল, তোকেও ভালো নম্বর পেতে হবে, ঠিক আছে। বা অনেকের মনে হবে যে ও যদি ভালো নম্বর পায়, আমি কেন ভালো নম্বর পাবো না। বা কেউ হয়তো বলবে মাধ্যমিকে এবার লেটার মার্কস না পেলে হয়তো সায়েন্স নিয়ে পড়তে দেবো না। তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু দেখবে আনুষঙ্গিক কথাবার্তা আসবে, হয়তো আসছেও রাদার। বাট এটা মাথায় রাখবে যে এটা একটা পরীক্ষা, এবং পরীক্ষায় সবসময় জিততে গেলে স্ট্র্যাটেজি দরকার হয়। সেই স্ট্র্যাটেজি কিভাবে তোমরা জিতবে সেগুলোকে আমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে দিয়েছি এই এন্টায়ার সেশন জুড়ে। এবার তোমাদের কাজ হলো সেটাকে পরীক্ষার খাতায় ফুটিয়ে তোলা। কিভাবে করবে না করবে পুরোটা তোমাদের বিষয়, আমরা পুরো জিনিসটাকে সাজিয়ে দিয়েছি। শরীর সুস্থ রাখো, মন ভালো রাখো, কারণ মাধ্যমিকের পর অনেকটা সময় তোমরা পাবে। কোন স্ট্রিমে তোমরা যেতে চাইবে, কোন স্ট্রিমে তোমরা যাবে না, কিভাবে তোমরা পড়াশোনাটা এগোবে, অনেক সময় আছে। সেখানে ডিসকাশনস হবে, সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। তো সেগুলো পরে থাক। মানে আমি কখনোই বলবো না যে এরপরে তোমরা সায়েন্স নাও, আর্টস নাও, না। আগে মাধ্যমিকটা ভালো করে দাও। কেন? মাধ্যমিকে যদি ফাটাফাটি নম্বর হয়, সেখানে যদি ফাটাফাটি মার্কস আসে, তাহলে একটা তোমার কিন্তু একাডেমিক রেকর্ড একটা বিশাল বড় স্ট্রং হয়ে গেল। কারণ তোমরা প্রত্যেকে জানো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বর নিয়ে কিন্তু প্রচুর পরীক্ষায় কিন্তু ইন্টারভিউ বসা যায়। জানি অবশ্যই প্রত্যেকেই হায়ার স্টাডি করবে, তাও বলে রাখছি, প্রথম বোর্ডের পরীক্ষা এখানে অবশ্যই পরীক্ষাটা যেন দুর্দান্ত হয়। আর পরীক্ষার লাস্ট বেল পড়া পর্যন্ত কিন্তু খেলা তোমাদের হাতে, এটুকু জেনে রাখবে। লিখবে, পড়েছো, লিখবে, ভুল লিখে এসো না, জানি ভুল হবে না, লিখে আসবে এবং মাথাটাকে ঠান্ডা রাখবে। এই সময় বিভিন্ন রকমের তোমার কাছে এফেক্ট আসতে শুরু করবে, অ্যাট্রাকশন আসবে, বিভিন্ন রকমের ডিস্ট্রাকশন হবে বিভিন্ন ভাবে। একটু মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, একটুখানি নিজেকে শান্ত করতে হবে এখন, কারণ সারা বছর এর গল্প আপাতত শেষ হবে। তো এই একটা সপ্তাহ নিজেকে ঠান্ডা রেখে, মাথা ঠান্ডা রেখে নিজের মতো করে ভাবতে হবে যে কিভাবে আমি বিষয়টিকে সাজাবো। কারণ একটা ভালো রেজাল্ট, আমি মনে করি একটা ভালো রেজাল্ট, একটা অ্যাচিভমেন্ট তোমাদের মানসিকতাকে অনেকটা পরিবর্তন করে দিতে পারে। যখন রেজাল্টটা নিয়ে যখন বেরোবে, যে এত খাটনি, এত যন্ত্রণা আছে, আর বুঝতে পারছি না, লিখতে পারছি না, ঠিক আছে, বা কষ্ট হচ্ছে, ঘুম হচ্ছে না, শরীর খারাপ করে যাচ্ছে, খালি একটা জিনিস বুঝবে, যখন রেজাল্টটা ভালো হয়ে বেরোবে তখন কিচ্ছু মাথায় থাকবে না। তখন কলার তুলে বেরোবে রেজাল্ট হাতে নিয়ে, যে দেখ আমি পেরেছি, এটা করতে পেরেছি। আর রেজাল্ট যদি ভালো হয় তখন কিন্তু কখনো অহংকার যেন না আসে নিজের মধ্যে, সব সময় মাটিতে পা রাখবে। জীবনে অহংকার চলে এলে কিন্তু ভীষণ বিপদ, এটা মাথায় রাখবে। মাটিতে রেখে পা আস্তে আস্তে আরো উপরের দিকে তোমরা এগিয়ে যাও। তো এই ছিল আজকের গল্প, আজকের লাস্ট ক্লাস আমার তরফ থেকে। ওকে, আপাতত ক্লাসটা এখানেই আমি এন্ড করলাম। থ্যাংক ইউ সবাইকে।